হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে প্রথমে আমরা রেখেছি বাংলাদেশ প্রসঙ্গ, যার মাত্র একদিন আজকে বাংলাদেশে। আপনারা জানেন যে এইখানে 10 তারিখ বাংলাদেশে এবং আর মাত্র একদিন এরপরে ইলেকশন, এবং ইলেকশন নিয়ে যে শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার মধ্যে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি এবং কে জিতবে কে হারবে এটা নিয়ে একটা চরম একটা আপনার জল্পনা কল্পনা চলছে, এবং আমরা দেখবো যে আজকে আলোচকরা কি বলেন এই বিষয়টি আজকে আমরা আলোচনায় রাখবো। আজকে আলোচনার মধ্যে থাকবে যে ফেডারেল প্লাজায় অজানা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেফতারকৃত ইমিগ্রেন্টদের। এই বিষয়টি কোথায় নিয়ে যাচ্ছে? ফেডারেল প্লাজার যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে নর্মালি আগে যেখানে রাখা হতো, এখন অজানা একটা জায়গায়, ওই বিল্ডিংয়েরই অজানা একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য নিয়ে বিশাল চুক্তি হয়েছে এবং হোয়াইট হাউস এ বিষয়ে বিবৃতি দিয়েছে। কি আছে সেই বিবৃতিতে? এবং বিপুল অর্থ ব্যয়ে বোয়িং ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা। এই বিষয়টি আজকে আলোচনায় রাখবো। এবং বাংলাদেশ নির্বাচন মনিটরিংয়ে প্রবাসী শিক্ষাবিদ কর্তৃক বিশেষ প্রযুক্তি উদ্ভাবন, বট ফর ভোট, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব গোলাম মর্তুজা, ডক্টর মোহাম্মদ আশরাফুল গনি, লেকচারার, স্কুল অফ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, স্টনি ব্রুক ইউনিভার্সিটি, জনাব হাসান ফেরদৌস, ডক্টর নকিবুর রহমান এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন শ্রদ্ধা নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি, আমি ঐতিহাসিক বলবো যে এই প্রথম ঘটা করে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও যতটা আমরা আশা করেছিলাম শুল্ক কমে যাবে, ঠিক তা কমেনি, কিন্তু মাত্র 1% শুল্ক কমানো হয়েছে গড়পড়তায়। আর যেটা একটু পরে ওইসব অন্য আলোচকরা বলবেন, আমি যদি খবরটা আপনাদের দিয়ে রাখলাম। ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যদিও সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কিংবা কিংবা যিনি এই চুক্তিটি তৈরি করার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছিলেন, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, তারা দুজনেই অনুপস্থিত ছিলেন। কিন্তু যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে যে এই চুক্তির ফলে বাংলাদেশের থেকে আমদানিকৃত পণ্য যুক্তরাষ্ট্রে 1% শুল্ক কমে যাবে। যাই হোক, এবার অন্য খবরগুলিতে আসি। যুক্তরাষ্ট্র জুড়ে, শুধু যুক্তরাষ্ট্র জুড়ে কেন, এখন বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে অ্যাপিস্টিন ফাইলসকে নিয়ে। এবং এই অ্যাপিস্টিন ফাইলস এর ব্যাপারে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি জানা গিয়েছে সেটি হচ্ছে যে এই সমগ্র অ্যাপিস্টিন কর্মকাণ্ডের সাথে যার সম্পৃক্ততা অত্যন্ত গভীরে প্রথিত, সেই গিলেন ম্যাক্সওয়েল আজকে তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তিনি যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ধারা, ফিফথ অ্যামেন্ডমেন্ট যেটাকে বলে, তিনি কোন সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি শর্ত আরোপ করেছেন, তিনি সাক্ষ্য দেবেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করে দেন, এবং তিনি এও সাক্ষ্য দেবেন, সেটাও তিনি আগাম বলে দিয়েছেন, অনেকটা ঘুষ দেওয়া নেওয়ার মতন, যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে অ্যাপিস্টিনের কর্মকাণ্ডের তেমন কোনো সম্পৃক্ততা ছিল না যেটা অপরাধমূলক। এমন বক্তব্য গিলেন ম্যাক্সওয়েল দিয়েছেন। কিন্তু যিনি এই শুনানির আয়োজন করেছিলেন, কংগ্রেসম্যান হোমার, তিনি বলেছেন যে গিলেন ম্যাক্সওয়েলের এই চাপের কাছে ট্রাম্প প্রশাসনের নথি স্বীকার করা উচিত নয়, তাকে কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়। এবং আরেকজন কংগ্রেস সদস্য যিনি এই কমিশনের সদস্য, আর তিনিও বলেছেন যে একটি বারের জন্য দুঃখ প্রকাশ করেননি এই গিলেন ম্যাক্সওয়েল, যে যার কর্মকাণ্ডের কারণে, যার যার দীর্ঘদিনের সঙ্গী আর দোষী সাব্যস্ত, যৌন নিগৃহ জন্য যিনি যৌন দোষী সাব্যস্তের সেই সেই জেফ্রি স্টিফেন, আর যে যে সমস্ত নারীদের জীবনে সমূহ ক্ষতি করেছেন, তাদের প্রতি বিন্দুমাত্র ক্ষমা চাননি তাদের কাছে, এবং বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করেনি গিলেন ম্যাক্সওয়েল। আপাতত যদিও কংগ্রেস সদস্য হোমার, যিনি বলেছেন যে তার কাছ থেকে অনেক তথ্য জানার ছিল, সেগুলো জানা যায়নি, জানা সম্ভব হয়নি, যেহেতু তিনি ফিফথ অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ ফিফথ যেটাকে বলে
ফিফথ ডিক্লেয়ার করা, অর্থাৎ নিজে কোনো সাক্ষ্য দিতে, নিজেকে পরবর্তীতে দোষী সাব্যস্ত হতে পারে নিজে তার নিজের বক্তব্যের কারণে। এমন সুযোগ অবশ্য যুক্তরাষ্ট্রের সংবিধানে দেওয়া রয়েছে নাগরিকদের। সেই সুযোগ তিনি গ্রহণ করেছেন এবং সেই সুযোগ গ্রহণ করে তিনি তো কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করে দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রাথমিকভাবে একবার বিবেচনা করা হয়েছিল তাকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে সেই বিষয়ে আর কোনো দূর এগোয়নি এবং প্রেসিডেন্ট ট্রাম্প সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি ক্ষমা গ্রহণের কোনো ইঙ্গিতও দেননি। এই হচ্ছে সর্বশেষ অবস্থান, তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। আরেকটি বিষয় বক্তব্য হচ্ছে যে প্রেসিডেন্ট ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও সাবেক পররাষ্ট্র সচিব হিলারি ক্লিনটন যে কোনো দিন সাক্ষ্য দেবেন, তবে কংগ্রেস সদস্য যিনি কমিশনের প্রধান তিনি বলেছেন তারা সাক্ষ্য দেওয়ার পর তাদের সম্পূর্ণ বক্তব্য জনসমক্ষে প্রকাশ করা হবে। তবে এই অ্যাপিস্টেন ফাইলসের যদিও যুক্তরাষ্ট্রের তোলপাড় চলছে রাজনীতিতে এবং যুক্তরাষ্ট্রের এমন কোনো ব্যক্তি নেই যিনি ক্ষমতার কাছাকাছি ছিলেন কিংবা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ধনীদের কাতারে ছিলেন, তারা কেউ এই অ্যাপিস্টেনের কেলেঙ্কারি থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছেন এমন কেউ অবশিষ্ট নেই। কিন্তু এবার প্রথম দেখা গেল যুক্তরাষ্ট্রের বাইরেও একজন তার ক্ষমতা হারানোর পথে চলে এসেছেন। তিনি হচ্ছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার। স্টারমার যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, যদিও মাত্র 18 মাস আগে তিনি বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন ইংল্যান্ডের রাজনৈতিক অচল অবস্থা নিরসনের জন্য। এবং দীর্ঘদিন ধরে ইংল্যান্ড বিভিন্ন সমস্যা সংকুল দিন কাটাচ্ছিল, সেই সময় তিনি ইংল্যান্ডে হাল ধরেছিলেন, কিন্তু মাত্র 18 মাসের মাথায় তার তার প্রধানমন্ত্রীর আসনটি এতটাই নড়বড়ে হয়ে গেছে, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের ধারণা যে তার পদত্যাগটি এখন মাত্র সময়ের ব্যাপার। তার কারণ হচ্ছে জেফ্রি এস্টেনের সাথে তার মন্ত্রিসভার সদস্যদের সম্পৃক্ততা এবং বিশেষ করে যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন সেই সময়টাতে, সেই রাষ্ট্রদূতের সাথে জেফ্রি এস্টেনের সম্পর্ক এবং সেই রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রী স্টারমারের সম্পর্ক সবকিছু মিলিয়ে ইংল্যান্ডে একটি রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং যে কোনো মুহূর্তে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম ক্ষমতাসীন ব্যক্তি যিনি তার পদত্যাগ করতে বাধ্য হতে যাচ্ছেন শুধুমাত্র এই অ্যাপিস্টেনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে। ইতিমধ্যে আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে কংগ্রেস সদস্য জেমস হোমার অবশ্য ক্লিনটনের কথাটি আজকে বলেন যে ক্লিনটন সাক্ষ্য দিতে শেষ পর্যন্ত সম্মত হয়েছেন এবং ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের সাক্ষ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। বর্ডার জার যিনি টম হোম্যান, যাকে মিনেসোটার দায়িত্ব দেওয়া হয়েছে 2 জন আমেরিকান নাগরিক আইস সদস্যদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর, তিনি আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের যে প্রক্রিয়ায় আইস অভিযান পরিচালনা করা হচ্ছে তাতে সেটি জনপ্রিয়তা হারাচ্ছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিধিমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে জনগণের সমর্থন অবশ্যই প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাবলীতে বিশেষ করে মিনেসোটায় আইসের বাড়াবাড়ির ফলে জনমনে এক ধরনের ভীতি সঞ্চার হয়েছে এবং যেই ভীতির ফলে যুক্তরাষ্ট্রের এই অভিবাসন কার্যক্রম জনপ্রিয়তা হারাচ্ছে এবং এর ফলে তিনি মনে করেন যে অনতিবিলম্বে এই জনপ্রিয়তা ফিরে পাওয়ার চেষ্টা করা উচিত এবং সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন। তিনি অবশ্য বলেছেন যে আজকে কিছুটা নরম সুরে কথা বলেছেন টম হোম্যান, আর তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে যারা কোনো ভাবে অবৈধভাবে অবস্থান করছেন কিন্তু ক্রিমিনাল কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নেই, তাদের বহিষ্কার আদেশ কখনোই উচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। তারা অবৈধ, তারা গ্রেপ্তার হতেই পারেন, ডিটেনশনও যেতে পারেন, কিন্তু তাদেরকে দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রক্রিয়া চাইতে যারা ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, যে সমস্ত অভিবাসীরা অবৈধভাবে অবস্থান করছেন এবং ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, তাদেরকেই যুক্তরাষ্ট্র থেকে অগ্রাধিকার ভিত্তিতে বহিষ্কার করা উচিত এবং এই নীতি বাস্তবায়ন করা হলে যুক্তরাষ্ট্রের জনগণের আস্থাও ফিরে আসবে। অভিবাসনে যারা অবৈধভাবে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তাদেরকে বের করে দেওয়ার প্রক্রিয়াটি জনসমর্থন ফিরে পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে টম হোম্যান মনে করেন। এবং টম হোম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে মিনেসোটাতে আইসের 700 সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে যদিও, কিন্তু সেখানে এখনো গ্রেপ্তার অভিযান চলছে। তবে আগের মতো সেইভাবে আকস্মিকভাবে
জনগণের বাড়িতে হানা দিয়ে কিংবা রাস্তাঘাটে লোকজনকে বিরক্ত করে কিংবা লোকজনকে প্রশ্নবিদ্ধ করে সেই ধরনের গ্রেপ্তার অভিযানটা কিছুটা সীমিত রয়েছে। আমি কিছুটা শব্দ ব্যবহার করতে চাই, একেবারেই বন্ধ করা হয়নি। এবং যুক্তরাষ্ট্রে আরো কয়েকটি স্টেটে যেগুলো রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেট হিসেবে পরিচিত, তার মধ্যে একটি হচ্ছে আইডাহো। আইডাহোতেও আইস অভিযান পরিচালনা শুরু হয়েছে, তবে এখন আর ঢাকঢোল বাজিয়ে আইস অভিযান পরিচালনা করা হয় না। অনেকটা ওবামা প্রশাসনের সময় যেভাবে ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হতো অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, সেই প্রক্রিয়াতেই যুক্তরাষ্ট্রে বর্তমানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এখানে মনে রাখা দরকার, টম হোমান কিন্তু ওবামা প্রশাসনের সময় ইমিগ্রেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের। সেই সময় তিনি দায়িত্ব পালন করছেন। পরবর্তী ট্রাম্পের প্রথম মেয়াদে এবং দ্বিতীয় মেয়াদেও তিনি দায়িত্ব পালন করছেন। সেই টম হোমান কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার আদেশ কার্যকর করার ক্ষেত্রে। এ হচ্ছে সর্বশেষ টম হোমান, যিনি বর্ডার জার হিসাবে পরিচিত, যাকে মিনেসোটা অভিযান পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকানরা ট্রাম্প ইকোনমিতে বসবাস করতেন। প্রেসিডেন্ট ট্রাম্প তেমনটি বলেছেন এনবিসি নিউজকে সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে তার সাবেক প্রেসিডেন্ট বাইডেন যে দুর্দশাগ্রস্ত অর্থনীতিতে রেখে গিয়েছেন আমেরিকার জনগণকে, তা থেকে তিনি উদ্ধার করেছেন আমেরিকার জনগণকে। এবং সে কথা বলতে গিয়ে উচ্চস্বরে সে কথা বলতে গিয়ে তিনি এনবিসি নিউজের সাংবাদিককে বলেছেন যে যুক্তরাষ্ট্রে এখন অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, এটি ডেমোক্র্যাটদের চিন্তা চেতনা মাত্র, কিন্তু সাধারণ মানুষের মনে অ্যাফোর্ডেবিলিটির সামান্য দুর্দশা নেই। তিনি বলেছেন অনেক কিছুই এখন যুক্তরাষ্ট্রে অ্যাফোর্ডেবল হয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন ভাবে গতির সঞ্চার হয়েছে। প্রায় $18 ট্রিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত। এবং যুক্তরাষ্ট্রের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা পরিমাপের একটি সূচক হিসেবে বিবেচিত, সেটি 5.5 হিসাবে উল্লেখ করেছেন তিনি। যদিও পরবর্তীতে হিসাব নিকেশ করে দেখা গেছে এটি 5.5 নয়, সেটি 4.4। তবে এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে যে পরবর্তী কোয়ার্টার অর্থাৎ আগামী 3 মাসে জিডিপির সম্ভাব্য পরিণতি গতি হবে 5.5%। সেই থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাটি বলেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে গ্যাসের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণ সেটি সুফল ব্যবহার করছে। এছাড়াও জিনিসপত্রের গ্রোসারি সামগ্রীর দাম অনেকটাই কমে এসেছে, ডিম মাংসের দামও অনেকটা কমে এসেছে এবং অ্যাফোর্ডেবল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী বিতরণের ফলে আবাসন সংকটেরও সমাধান পাওয়া যাচ্ছে ধীর গতিতে যদিও, তবে অনেক ক্ষেত্রেই অনেক ছোট ছোট শহর এবং বড় শহরও অনেক আবাসন স্থান খালি হয়ে যাচ্ছে। তার কারণ যারা এই দেশে এতদিন ধরে দীর্ঘদিন অবৈধ অভিবাসনের অভিবাসী হিসাবে কাজ করতেছিলেন, তাদের কেউ ইতিমধ্যেই নিজেরাই স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন, কাদেরকে জোরপূর্বক পাঠানো হয়েছে ডিপোর্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। অতএব প্রায় এই পর্যন্ত প্রায় 2.5 লক্ষেরও বেশি অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গিয়েছেন সরকারের একটি পক্ষের হিসাব অনুযায়ী। অতএব তাদের আবাসনগুলো এখন উন্মুক্ত হচ্ছে এবং এতে জনগণের জন্য কিছুটা অ্যাফোর্ডেবল হাউজিং এর ব্যবস্থা হচ্ছে, সেটিও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে জনগণ আগামী 1.5 বছর কি 2 বছরের মধ্যে ট্রাম্প ইকোনমি অর্থাৎ ট্রাম্প অর্থনীতির আরো সুফল ভোগ করতে পারবেন, সেটিও তিনি বলেছেন আজকে। এবং তিনি তার সেই সাফল্যের জন্য অনেক গর্বিত প্রেসিডেন্ট ট্রাম্প, সেটিও তিনি মন্তব্য করেছেন। একটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যে তবে এত অর্থনৈতিক সাফল্য বর্ণনার পরও দেখা যাচ্ছে জনমত জরিপে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু ক্রমবর্ধমান হারে নিম্ন গতিতে। এবং সর্বশেষ যে জরিপটা আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যে 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 এনপিআর পিবিএস নিউজের জরিপে দেখা যাচ্ছে 59% আমেরিকান মনে করেন যে ট্রাম্প যে অর্থনীতির কথা বলছেন সেই অর্থনীতির সুফল তারা ভোগ করছেন না। 59% আমেরিকান তাই বলেছেন পিবিএস নিউজ, মারিস্ট এবং এনপিআর পোল জরিপকে। এবং মাত্র 38% মনে করেন যারা জরিপে অংশ নিয়েছেন যে তারা ট্রাম্প অর্থনীতির
সুফল ভোগ করছেন। 59% মনে করেন তারা ট্রাম্প অর্থনীতির সুফল ভোগ করছেন না। 38% মনে করেন তারা সেটি ভোগ করছেন। এই হচ্ছে সর্বশেষ জরিপ, তার অবস্থান। নিউ ইয়র্ক সিটির হোমলেস আ সার্ভিসের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত, যাকে সাবেক মেয়র রিক অ্যাডামস মনোনয়ন দিয়েছিলেন, দায়িত্বভার দিয়েছিলেন। তিনি আজ পদত্যাগ করেছেন। তিনি নিউ ইয়র্ক সিটির আ গৃহহীনদের বাসস্থান প্রদানে এবং নানাবিধ সমস্যার কারণে বিশেষ করে প্রচন্ড শৈত্যপ্রবাহ এ পর্যন্ত 18 জনের মৃত্যুর দায় স্বীকার করেই তিনি পদত্যাগ করেছেন আজকে। যদিও তাকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কিনা কিংবা হবে কিনা কিংবা আদৌ তার পরিবর্তে অন্য কাউকে সেই বিভাগের দায়িত্ব দেওয়া হবে কিনা, মেয়র জোহরান মামদানির প্রশাসন থেকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে তিনি বলেছেন, যিনি পদত্যাগ করেছেন নিউ ইয়র্ক সিটি আ পা আ আ আ হোমলেস সার্ভিসেস এর যিনি প্রধান, তিনি মলি ওয়ারসো পার্ক। তিনি বলেছেন যে তার কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে তিনি কোন সুস্পষ্ট দিক নির্দেশনা এখনো মেয়র জোহরান মামদানি প্রশাসনের কাছ থেকে পাননি। অতএব তিনি বুঝতেই পারছেন না তার করণীয় কি। ঠিক তেমনি পরিস্থিতিতে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আজই তিনি তার পদত্যাগপত্র দাখিল করেছেন। যদিও পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে কিনা একটু আগে আমি জানিয়েছি। মেয়র মামদানির পক্ষ থেকে এখনো সেই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এ পর্যন্ত 18 জন মানুষের মৃত্যু ঘটেছে জানুয়ারি 24 তারিখ থেকে এই পর্যন্ত শৈত্যপ্রবাহের কারণে নিউ ইয়র্ক সিটিতে। এবং তারা বলেছে যে এর ফলে মামদানি প্রশাসনও সমালোচনার মুখে পড়েছে যে সত্যিকারভাবে প্রশাসন গৃহহীনদের আ আ আ নিরাপত্তা প্রদানে ব্যর্থ কিনা এ নিয়েও নানা মহলে কথা উঠতে শুরু করেছে। ঠিক তেমনই অবস্থায় নিউ ইয়র্ক সিটি যিনি হোমলেস বিভাগের দায়িত্বে তিনি আজ পদত্যাগ করলেন। নিউ ইয়র্কের একটি ঐতিহাসিক ট্র্যাডিশন, খ্রিস্টান সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। তাদের নতুন একজন কার্ডিনাল আজকে নিউ ইয়র্ক সিটির আর্চ ডায়াসের দায়িত্ব নিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতা হিসেবে নিউ ইয়র্ক সিটি। কিন্তু এই প্রথম যেটি 1939 সাল থেকে যে ঐতিহ্যটি বহমান ছিল, যে ঐতিহ্যটি বজায় ছিল সেটি আজকে ভেঙে গিয়েছে। তার কারণ এই প্রথম নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সেই কার্ডিনাল তিনি আজকে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন কার্ডিনাল হিসেবে নিউ ইয়র্ক সিটির খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান হিসেবে 58 বছর বয়স্ক রোনাল্ড হিকস আজকে কার্ডিনাল হিকস হিসাবে নিউ ইয়র্ক সিটি আর্চ ডায়োসের অভিষিক্ত হয়েছেন এবং সেই অনুষ্ঠানে মেয়র মামদানি অনুপস্থিত ছিলেন। 1939 সালে তৎকালীন মেয়র ফিওডোরিও লাগাউডিয়া এই ধরনের অনুষ্ঠানে প্রথম উপস্থিত ছিলেন মেয়র হিসাবে। আজ উনি প্রায় প্রায় ৮৬ বছর পর এই ঐতিহ্যটি ভেঙে গেল। কারণ মেয়র মামদানি আজকে সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তবে তিনি কেন অনুপস্থিত ছিলেন? একজন খ্রিস্টীয় ধর্মীয় সম্প্রদায়ের মহান বেশ বড় আকারের একটি উৎসব। এই উৎসবে একজন মুসলিম মেয়র নিউ ইয়র্ক সিটি তিনি অনুপস্থিত ছিলেন। এটি ইতিমধ্যেই সমালোচনার সৃষ্টি করেছে এবং এই ব্যাপারে অবশ্য মেয়র মামদানি অফিস থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব গোলাম মর্তজা, যিনি বাংলাদেশ সরকারের মুখপাত্র ওয়াশিংটন ডিসিতে আছেন। তিনি জনাব গোলাম মর্তজা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, যিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় এবং লেখক বুদ্ধিজীবী, আপনাকে শুভেচ্ছা। ইব্রাহিম চৌধুরী খোকন, যিনি অলওয়েজ একটা ক্রিঙ্কি ভাব, যেটা বাংলায় আমি বলতে পারবো না ঠিক, এইটা নিয়ে উনি আছেন, উনি সবসময় এই অবস্থার মধ্যেই থাকেন। সো আজকে কী অবস্থা ওনার আমি জানি না। আমাদের সাথে আজকে আছেন তরুণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল গনি, লেকচারার, স্কুল অফ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, স্টনি ব্রুক ইউনিভার্সিটি। যে বাংলাদেশের নির্বাচন নিয়ে, নির্বাচনে যাতে যে কোনো ধরনের অনিয়ম বা যে কোনো ধরনের যদি কেউ কোনো কিছু বিচার বিশ্লেষণ করতে চায়, কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে এআই হচ্ছে, আপনি জানেন যে আজকের পৃথিবীকে ডমিনেট করছে বলা যায় এআই, এবং আপনারা একটি এআই উদ্ভাবন করেছেন, একটি এজেন্ট, যার মাধ্যমে যে কেউ এই বিষয়গুলো আপনার পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। আমি আপনার কাছে জানতে চাই যে হোয়াট ইউ ডিসকভার বলেন আর ইনভেন্ট বলেন, কি করেছেন আপনারা? অসংখ্য ধন্যবাদ।
তাহের ভাই, আমাকে আজকে আলোচনায় আসার জন্য। বাংলাদেশে আর মাত্র একদিন, তারপর হচ্ছে ইলেকশন। তো আপনারা জানেন আমরা একটা ইলেকশনের জন্য একটা এআই অ্যাসিস্ট্যান্ট রেডি করেছি, যেটার নাম হচ্ছে ভোটের বট। সো ভোটের বট আসলে কি করে? আপনি জানেন এই ইলেকশনে আপনি দুইটা ভোট দেবেন। একটা হচ্ছে যে প্রার্থীকে আপনি আপনার সংসদীয় আসনে তাকে ভোট দেবেন, তার পাশাপাশি হচ্ছে আপনার জুলাই চার্টারের জন্য ভোট দেবেন, জুলাই যে সনদ, হ্যাঁ অথবা না ভোট। তো জুলাই সনদটা হচ্ছে 40 পৃষ্ঠার একটা ডকুমেন্ট। এখানে হচ্ছে অনেক অনেক কিছু লেখা। তো সহজ ভাষা একজন সাধারণ মানুষ, আপনি যখন ভোট দেবেন আপনি অনেক কিছুই জানেন না, আপনি কিসে হ্যাঁ বলতেছেন কিসে না বলতেছেন। তো আমরা ভাবলাম আসলে এই বিষয়টা একটু সহজ করা যায় কিনা মানুষের জন্য। তো তখন আমরা ভোটের বোর্ড বানালাম। ভোটের বোর্ডের কাজ হচ্ছে দুইটা বিষয় করবে। প্রথমত হচ্ছে জুলাই সনদ নিয়ে সে যে কোনো প্রশ্নের উত্তর দিবে, এবং আপনি হচ্ছে ফর এক্সাম্পল জুলাই সনদে কি আছে, অথবা যে গুজবগুলো আছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কিনা, যে কোনো কিছু আপনি ভোটের বোর্ডকে জিজ্ঞেস করবেন, ভোটের বোর্ড আপনাকে সেটা উত্তর দিয়ে দিবে। তারপর আসলে ভোট দেওয়ার প্রক্রিয়াটা কি, মনে করেন আপনার মনে হতেই পারে আমি তো জুলাই সনদের 20টা প্রস্তাবের সাথে সহমত আছি, 10টা প্রস্তাবের সাথে সহমত নাই, তাহলে আমি কিভাবে ভোট দেব? তো ভোটের বোর্ড আপনাকে বলে দিবে যে আসলে কিভাবে আপনি ভোট দেবেন, যে আপনাকে একটা ভোট অ্যাজ এ প্যাকেজ কাউন্ট হবে, অথবা আপনার যে কনসার্নগুলো আছে সেগুলো আপনি ভোটের বোর্ডকে বলতে পারবেন, ভোটের বোর্ড আপনাকে উত্তর দিবে। তার পাশাপাশি আমরা হচ্ছে আমেরিকাতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যারা অধ্যাপকরা আছে, যারা একাডেমিয়াতে আছে, আমরা মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এটার নাম হচ্ছে বাংলাদেশ ইলেকশন ওয়াচ। মূলত এটা গবেষণাধর্মী প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আজকে আমাদের শেষ দিন, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে টেলিভিশনে যারা হচ্ছে আপনার নির্বাচনের যে প্রচারণা চলছে সেটার কিভাবে ভায়োলেশন হয়েছে সেটা দেখার চেষ্টা করেছি। নট অন দ্য স্পট কিভাবে হচ্ছে, মোস্টলি সোশ্যাল মিডিয়াতে তারা কিভাবে ক্যাম্পেইন করেছে। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন যে অনেকে গিয়ে বলতেছে যে আচ্ছা আপনি ভোট দেন, আল্লাহ রাস্তায় ভোট দেন, কথার কথা, পিপল আর ইউজিং দোজ ওয়ার্ডস। সো তখন হচ্ছে আপনি ভোটের পক্ষে যদি জিজ্ঞেস করেন আল্লাহ রাস্তায় ভোট দেন, এই কথাটা কি একজন প্রার্থী বলতে পারে কি পারে না? ভোটের বোর্ড আপনাকে বলে দিবে পারে না, এবং কোন ধারায় বলতে পারে না, সেটার জন্য কি ধরনের শাস্তি হওয়া উচিত সেটাও ভোটের বোর্ড আপনাকে বলে দিবে। এবং শুধু সেটাও না, ভোটের বোর্ড আপনাকে যেটা করবে, ভোটের বোর্ড আপনাকে হচ্ছে একটা একদম বাংলাদেশ ইলেকশন কমিশনের আপনার হচ্ছে যে ডাটাবেজ আছে, ওদের যে মানে একটা রিপোর্ট লেখার যে প্রক্রিয়া, আপনার কষ্ট করে রিপোর্টটা লিখতে হবে না, ভোটের বোর্ডকে শুধু বলবেন আমি এটা ইলেকশন কমিশনের সাবমিট করবো, আমি লিখতে চাই, আমাকে লিখে দেন। তো সেটাও ভোটের বোর্ড লিখে দিবে। তো মূল কথা হচ্ছে যে আপনার আমাদের দেশে একটা ইলেকশন হচ্ছে এতদিন পরে, উই ওয়ান্ট দ্যাট ইনফর্মড ভোটার, যে আপনি ভোট দেওয়ার আগে জানেন আসলে কিসে হে বলতেছেন কিসে না বলতেছেন। তো এত এত ডকুমেন্ট পড়ার তো আর সময় নেই, মানুষজন এত পরে তো আর ভোট দেবে না। তো সেই জন্য ভোটের বোর্ড আমরা নিয়ে আসছি। আর হচ্ছে বাংলাদেশ ইলেকশন ওয়াচ থেকে আমরা চেষ্টা করতেছি প্রার্থীদের মনিটর করা, যে কারা হচ্ছে মোস্টলি, আবারও বলতেছি, আমরা হচ্ছে স্পটে গিয়ে দেখতেছি না কে ভোট ডাকাতি করতেছে, মোস্টলি সোশ্যাল মিডিয়াতে তারা যে কমিউনিকেশন করতেছে সেইখানে তারা হচ্ছে ইলেকশন কমিশনার দেয়া যে বিধিনিষেধ আছে সেগুলো তারা মানতেছে কিনা সেটা দেখার চেষ্টা করতেছি। আমরা হচ্ছে ইলেকশন কমিশনের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো উত্তর পাই নাই। ফর এক্সাম্পল, আপনারা হয়তো দেখতে পারবেন যে নিউ এজের একটা রিপোর্ট ছিল যে ইলেকশন কমিশনের উচিত ছিল যে তারা হচ্ছে যে প্রার্থীরা আছে তাদের সবার ফেসবুক পেজে কি প্রচারণা চলতেছে তারা সেটা মনিটর করবে। ইলেকশনের আর বাকি 2 দিন, প্রচারণা আজকে শেষ দিন, তারা এখন পর্যন্ত কোনো কাজ করে নাই। সেই কাজটা আমরা করছি, করার পরে তাদেরকে মেল করছি যে আপনাদের সাথে নিউজটা শেয়ার করতে চাই। ওনারা আমাদেরকে বলছে আমাদের বড় বসকে জিজ্ঞেস করতে হবে আসলে এটা শেয়ার করা যাবে কি যাবে না। তো এই হচ্ছে অবস্থা। আমরা আসলে ইন্ডিপেন্ডেন্টলি এখান থেকে কাজ করতেছি। আর বাংলাদেশে এইটা প্রচার ইলেকশনের পরে আমরা, আমাদের প্ল্যান হচ্ছে আমরা এটা যে ডেমোক্রেটিক অর্গানাইজেশন আছে সারা পৃথিবীতে তাদেরকে সাবমিট করবো। বাট মোস্টলি উই উইল প্রেজেন্ট ইন একাডেমিক কনফারেন্সেস, আমাদের ফিল্ডের যে কনফারেন্সগুলো হয়। তো আপনাদের এটা কোনো অ্যাপস, এবং এটা অ্যাপসের নাম কি, এটা কি ডাউনলোড করবে করতে একটু বলে দেন। এটা এটা কোনো অ্যাপস না, এটা এটা খুবই আমরা অ্যাপস ডেভেলপ করি না, এবং এটা হচ্ছে আপনার কোনো ধরনের তথ্য নিবে না। এটা হচ্ছে আপনার যদি কেউ ভ্যানিশ মোড একটা মোড আছে, এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে মেসেজ চলে যায় 24 ঘন্টা পর। তো এটা হচ্ছে যেহেতু আমরা কোনো তথ্য নিব না, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় যে একটা মানুষ এসে আমাকে বলবে আমি ধানের শীষে নাকি হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেবো, তো এই তথ্যটা যদি আমি রাখি, ইটস এ ভেরি সেন্সিটিভ ইনফরমেশন। তো এই তথ্যটাও থাকবে না। তো এটা আমি অলরেডি আপনার এখানে চ্যাট লিঙ্কে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে votebotbd.com। আপনি জাস্ট votebotbd.com-এ যাবেন, সেখানে হচ্ছে একটা চ্যাটবট ওপেন হবে, তারপর আপনি আপনার মন মতো প্রশ্ন করবেন, মূলত জুলাই সনদ নিয়ে এবং হচ্ছে ইলেকশনের ক্যাম্পেইন নিয়ে, অথবা আপনি ইলেকশন নিয়ে মোবাইল নিয়ে যেতে পারবেন কি পারবেন না এটাও ভোটবটকে জিজ্ঞেস করবেন। সে হচ্ছে নির্বাচনের যে হচ্ছে আপনার ইসির যে ডকুমেন্ট আছে সেটা স্ক্যান করে সে বলে দিবে আসলে আপনি কি পারবেন কি পারবেন না, অথবা মোটরসাইকেল চালাতে পারবেন কিনা আপনার হচ্ছে ইলেকশনের দিন সেটাও সে বলে দিতে পারবে।
সো এটা আপনি কি একটু স্পেলিং করে বলে দেবেন? ভোট, VOTE, রাইট? হ্যাঁ, VOT, ভোট বট, BOTBD.com, ভোটবটবিডি.com। সবই একসাথে, কোনো ডট টট মাঝখানে নাই, রাইট? না না না, শুধু .com এর আগে ভোটবটবিডি.com। vote.bd.com, এইখানে হ্যাঁ গেলে সবাই এই হ্যাঁ। সুবিধা নিতে পারবে। আপনাকে অনেক অভিনন্দন। এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আশরাফ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তো টেক্সাসে আগে ছিলেন, রাইট? হ্যাঁ, টেক্সাস আগে ছিলাম, তারপর আপনাদের সাথে কাজ করতে করতে নিউ ইয়র্কে চলে আসছি। এখন হচ্ছে স্টোনি ব্রুক ইউনিভার্সিটি জার্নালিজমের ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছি। সো আপনাকে আমরা দেখবো যে ইলেকশনের দিন আপনি কীভাবে মনিটর করছেন এবং কি আপনার অবজারভেশন উইল ব্রিং ইউ টু আওয়ার ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ, অ্যাপ্রিশিয়েট ইট। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেটা বলেছিলাম যে বাংলাদেশ এবং ওয়াশিংটন একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়েছে, বাণিজ্য চুক্তি, যেটাকে একটু আগে নাজমুল হাসান বলেছেন ঐতিহাসিক। এবং এই চুক্তিতে কি আছে না আছে এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে এই সরকারের মাত্র কয়েকদিন আছে, মাত্র এর মধ্যে এই ধরনের একটি চুক্তি কেন উপনীত হলো। কেউ কেউ বলছেন যে এখানে অনেক বড় ধরনের বোয়িং বিমান ক্রয়ের যে চুক্তি হয়েছে, এই চুক্তি নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, এটা কেন করা হলো, এই অনেক ধরনের প্রশ্ন আছে এর মধ্যে। আবার কেউ কেউ প্রত্যাশা করেছিলেন যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের যে বাণিজ্য যে শুল্ক, এই শুল্কটা অনেকটা কমিয়ে আনতে পারবে গভর্নমেন্ট। বাট যেটা আমরা জানতে পেরেছি যে মাত্র 1% কমানো হয়েছে, তাও কম না। সো আমাদের সাথে আছেন জনাব গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, আপনার কাছে জানতে চাই যে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। আজকে হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে আপনার এই চুক্তি নিয়ে, যেটা হোয়াইট হাউসের ওয়েবসাইটে আমি দেখেছি। সো আপনি একটু বলবেন যে কী চুক্তি হলো এবং এর সুবিধা কী সুবিধা পাবো আমরা? ধন্যবাদ আপনাকে। আমি প্রত্যাশা করেছিলাম যে এই চুক্তিটি নিয়ে যে আলোচনা হচ্ছে সেই আলোচনা নয়। আমি প্রত্যাশা করেছিলাম, অথবা এখানে আমাদের যে সম্মানিত অতিথি যারা আছেন, যারা কথা বলছেন, তারাও যদি এই প্রশ্নগুলো উত্থাপন করেন, আমি তাহলে জবাব দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, এটা নিয়ে কি কি সমালোচনা হচ্ছে, দেশ বিক্রি করে দেওয়া হলো কিনা, কি কি শর্তের বিনিময়ে এই ট্যারিফ চুক্তিটি স্বাক্ষরিত হলো। আপনি যেটা বললেন যে এই সরকারের মেয়াদ শেষের এত অল্প সময় আগে, মাত্র 3 দিন আগে কেন এরকম একটি চুক্তি স্বাক্ষরিত হলো, আর কি কি পাওয়া গেল। দেখেন, এই একটি কথা, ওই আলোচনাটা দিয়ে আলোচনার জায়গাটাতে যাই, যে এই সরকারের মেয়াদের আছে আর মাত্র 3 দিন। 9 তারিখে যেহেতু চুক্তিটি স্বাক্ষর হচ্ছে, 12 তারিখে নির্বাচন, সেই হিসেবে 3 দিন শপথ নেওয়া থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম করে পরবর্তীতে হয়তো আরো 5-6 দিন থাকবে দায়িত্ব হস্তান্তরের। তো অফিসিয়ালি আসলে 3 দিন, 12 তারিখ পর্যন্ত। কেন এই চুক্তিটি স্বাক্ষরিত হলো, এই আলোচনাটা গণমাধ্যমে আসছে এবং আমি খুব বিস্মিত হয়ে লক্ষ্য করেছি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে। আমি যখন সাংবাদিক, এখন আপাতত সাংবাদিক নই, আমি যখন সাংবাদিক হিসেবে কাজ করেছি, তখন যে সমস্ত ব্যক্তি এবং যে সমস্ত প্রতিষ্ঠানকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই দক্ষ এবং যারা সত্যিকার অর্থেই জেনে বুঝে কাজ করেন বলে মনে করতাম, সেরকম একটি প্রতিষ্ঠান বাংলাদেশের সিপিডির সবকিছুকে আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু সিপিডির পক্ষ থেকে এই চুক্তিটি নিয়ে যে ধরনের মূল্যায়ন করা হলো, তাতে আমি বিস্মিত যে তারা সব মূল্যায়নই এভাবে করেন, নাকি চুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্র চুক্তি হচ্ছে, তারা ঢাকা শহরে বসে জানতে পারছেন না, সেই কারণে এরকমের মূল্যায়ন করছেন। আমি খুবই বিস্মিত হয়েছি যে তারাও প্রশ্ন তুলেছেন যে সরকারের মেয়াদের মাত্র 3 দিন আগে এরকম একটা চুক্তি কেন করলো, এরকম একটা চুক্তি করা উচিত হয়নি এই সরকারের। প্রথমত কথা, এই যে 3 দিন আগে চুক্তি করা হচ্ছে, এই তথ্যটি সঠিক নয়। চুক্তিটির গত প্রায় বছর খানেক ধরে ধারাবাহিকভাবে, যখন ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ পৃথিবীর অনেকগুলো দেশের উপরে শুল্ক আরোপ করলো, বাংলাদেশের উপরে 37% শুল্ক আরোপ করা হলো, আর তখন থেকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি আলোচনা চললো ট্যারিফ নিয়ে, কি হবে আলোচনার টেবিলে। বাংলাদেশ খুবই দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে দর কষাকষির নতুন একটা দৃষ্টান্ত তৈরি করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এটা নিয়ে গত কিছু মাস ধরে
এক নাগারে আলোচনা করে গেল। ঢাকায় আলোচনা হলো, যুক্তরাষ্ট্রে আলোচনা হলো, 3-4 দফায়। এই এই আলোচনার বাইরে গত কয়েক মাস ধরে নেপথ্যে আলোচনা চলছিল। আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার অর্থাৎ বাংলাদেশের সরকার, যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে আলোচনা চলছিল। আলোচনা করে ট্রাম্প প্রশাসনের অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হলো, বলা হলো যে 9 ফেব্রুয়ারি আমরা চুক্তিটি স্বাক্ষর করতে চাই। এই যে 9 ফেব্রুয়ারি চুক্তিটি স্বাক্ষর করতে চাই, এই 9 ফেব্রুয়ারি চুক্তিটি স্বাক্ষর করতে চাওয়া হচ্ছে এই প্রশাসনের দায়িত্ব, এই প্রশাসনের পক্ষ থেকে চাওয়া। আর তার আগে দুই পক্ষ সবগুলো বিষয়ে একমত হয়েছে যে হ্যাঁ, আমরা একমত, চুক্তিটি এখন হতে পারে। তো এটা তো 3 দিন আগের ব্যাপার নয়, এটা এক বছরের প্রায় ব্যাপার। তো এই কারণে এই তথ্যটি ঠিক নয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যারা বলছেন যে এই চুক্তিটি স্বাক্ষর করা ঠিক হলো না, আসলে বাংলাদেশ কি করতে পারতো? আমি আগের আলোচনায় বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়, তো সেই সরকার আসলে কি করতে পারতো? সরকার, ট্রাম্প প্রশাসন যখন 37% শুল্ক আরোপ করলো, সরকার তখন বলতে পারতো যে আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি নির্বাচিত সরকার নই, আমি তোমার সাথে আলোচনা করব না। তার মানে কি? তাহলে আমাদের 37% শুল্ক কার্যকর থাকতো। তর্কের জন্য যদি ধরে নিই যে 37% শুল্ক কার্যকর থাকলো, পরবর্তীতে তারা কমিয়ে 35% করলো, 35% শুল্ক যদি কার্যকর থাকতো, তাহলে কি আমাদের জন্য ব্যবসা বাণিজ্য, যুক্তরাষ্ট্রে যে আমাদের বিপুল $8 বিলিয়ন রপ্তানি, সেটার জন্য ভালো হতো? আমরা এই রপ্তানিটা করতে পারতাম? সিপিডি কিন্তু এই জায়গাতে কোনো কথা বলছে না যে 35% শুল্ক যদি থাকতো তাহলে বাংলাদেশের ব্যবসার অবস্থা কি হতো। এই জায়গায় তার কোনো বক্তব্য নেই। তার বক্তব্য আছে কি, এখন চুক্তিটি করা ঠিক হয় নাই। মুস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক, তিনি খুবই ভালো অর্থনীতিবিদ, অনেক ভালো কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দও করি। তিনি বলছেন চুক্তিটা এমন হওয়ার কথা ছিল না, আমাদের তো জানানোর কথা ছিল, জানার কথা ছিল। কোথায় কথা ছিল? কার সঙ্গে কথা ছিল? এই চুক্তির প্রধানতম বিষয় ছিল যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এর তথ্য প্রকাশ করা যাবে না। মুস্তাফিজুর রহমানকে, সিপিডি কে তথ্য দিল যে এই চুক্তিটি প্রকাশ করার কথা ছিল, এমন হওয়ার কথা ছিল না? পৃথিবীর কোন দেশ তথ্যগুলো আগে থেকে প্রকাশ করেছে? বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে দেশ আলোচনার টেবিলে থাকা অবস্থাতে সেখান থেকে গণমাধ্যমকে তথ্য সরবরাহ করেছে যে আলোচনা চলছে। আর আপনি যেটা বললেন হোয়াইট হাউস থেকে বিবৃতি, চুক্তি স্বাক্ষর হয়েছে, সেই চুক্তি স্বাক্ষরের পর একটা জয়েন্ট স্টেটমেন্ট এসেছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া হয়েছে, এবং যেটা বলা হচ্ছে, দেখবেন আপনি ওই জয়েন্ট স্টেটমেন্টে 1, 2, 3, 4 করে দেয়া আছে। আপনারা নিজেরাই দেখেছেন, আমি এখানে যারা আছেন তাদেরও কাউকে কাউকে পাঠিয়েছিলাম, আমি আমার যতদূর মনে পড়ে আমি সম্ভবত হাসান ফেরদৌস বা নাজমুল ভাইকে পাঠিয়েছিলাম, বা আপনাকেও পাঠিয়েছিলাম। এটা ওয়েবসাইটে আছেই। সেখানে দেখবেন পরিষ্কার করে সবগুলো বিষয় লেখা আছে। সেখানে গোপনীয় কোনো বিষয় নাই, দেশের স্বার্থ জলাঞ্জলি হয় এরকম কোনো বিষয় নাই। যেমন ধরেন একটি কথা, যে বোয়িং কেনা হবে, এখন বোয়িং কি করবে? বাংলাদেশ কি বোয়িং বানায়? বাংলাদেশ কি উড়োজাহাজ বানায়? বাংলাদেশ হয় বোয়িং, হয় উড়োজাহাজ বাংলাদেশ হয় যুক্তরাষ্ট্রের বোয়িং এর কাছ থেকে কিনবে অথবা এয়ারবাস থেকে কিনবে, এই তো। এখন বোয়িং আগেও তো বাংলাদেশ, উড়োজাহাজ তো আগেও বাংলাদেশ কিনেছে, তো এখন কিনলে সমস্যা কি? বলে এত টাকা। তো বোয়িং কিনতে, উড়োজাহাজ কিনতে তো টাকা লাগবে, গাড়ি কিনতেও টাকা লাগবে, জুতা কিনতেও টাকা লাগে, তো বোয়িং কিনতেও তো টাকা লাগবে, উড়োজাহাজ কিনতেও তো টাকা লাগবে। এখন বলে এত টাকা কি? এখন ধরেন 14টা উড়োজাহাজ আমরা কিনবো বোয়িং এর কাছ থেকে, হয়তো 20 বছরে, 15 বা 20 বছরের মূল্য পরিশোধ করতে হবে। এই মূল্য পরিশোধ প্রতি বছর হয়তো আমাদের 1-1.5 হাজার বা 2,000 কোটি টাকা পরিশোধ করতে হবে। তো বাংলাদেশের অর্থনীতির যে আকার, বাংলাদেশে 1-2 হাজার কোটি টাকা অর্থ পরিশোধ করতে পারবে না, সেই অবস্থাতে তো আমরা নাই। উড়োজাহাজ, আমাদের বিমানকে তো সক্রিয় রাখতে হবে। এখন আপনি একটা দাবি করতে পারেন যে আমাদের যে বাংলাদেশ বিমান, সেটাকে আরো ভালো মতো চালানো দরকার, সেটাকে আরো লাভজনক করা দরকার, ইত্যাদি ইত্যাদি দাবি হতে পারে। কিন্তু উড়োজাহাজ কেন কেনা হবে এটা যদি বলা হয় যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথা বলা হয়, এগুলো আমার কাছে মনে হয়েছে একেবারেই বোগাস। বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সঙ্গে চোখে চোখ রেখে দর কষাকষি করেছে, এবং এই জায়গাটিতে আমি একটি কথা বলতে চাই আপনার অন্য কোনো প্রশ্ন থাকার আগে, সেটি হচ্ছে এই আলোচনাটির সময়ে যে নেপথ্যে থেকে যে মানুষটি এই রকম একটা অসাধারণ চুক্তি করলেন, প্রথমে 20% নামিয়ে আনলেন, পরবর্তীতে আজকে চুক্তি স্বাক্ষরের সময় আরো 1% কমানো হলো, যেটা আমি এর আগে বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে 19%। সামনে থেকে
কাউকে কাউকে আপনারা কাজ করতে দেখেছেন, কিন্তু পেছনে থেকে তার সারা জীবনের যে যোগাযোগ, সেই যোগাযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনে তার যে গ্রহণযোগ্যতা, সম্পৃক্ততা, সেটাকে কাজে লাগিয়ে যে মানুষটি বাংলাদেশকে এরকম একটি চুক্তি উপহার দিলেন, শুধু এই যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, জাপানের সঙ্গে এরকম একটি চুক্তি উপহার দিয়েছেন, জি, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নিয়ে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, কিন্তু বাংলাদেশের মানুষকে, তার চরম শত্রুকেও স্বীকার করতে হবে যে তিনি বাংলাদেশকে এইরকম ট্যারিফ চুক্তি এবং জাপানের সঙ্গে যে চুক্তির দুটি চুক্তি উপহার দিয়ে গেছেন, ব্যবসায়ীরা যার পরিপ্রেক্ষিতে বহুভাবে লাভবান হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমি প্রশ্নের সব উত্তর পেয়ে গেছি, এবং আপনি যেটা বলেছেন আমার মনে হয় যে বহুদিন পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে এইরকম ওয়াশিংটন মানে কি বলে হোয়াইট হাউসের বিবৃতি সহ বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি সম্পাদন হলো। আমি এর আগে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ জায়গাতে আছে। পৃথিবীর সবচেয়ে ধনী দেশটির সঙ্গে চুক্তি হওয়ার পরিপ্রেক্ষিতে যেভাবে জয়েন্ট স্টেটমেন্ট এসেছে, ঠিক একইভাবে বাংলাদেশের সঙ্গে চুক্তির পরেও এই জয়েন্ট স্টেটমেন্ট এসেছে, এবং সেখানে প্রতিটা ভাষায় ক্লিয়ার, গোপন বা এমন কোনো বিষয় খুঁজে পাবেন না আপনি যেখানে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে জি, নকিব ভাই বিরুদ্ধে কোনো প্রশ্ন আছে? জি জি বলুন, আপনার প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি। আসে তখন ইমার্জেন্সি যখন আসে তখন এই ইমার্জেন্সি এই সরকারকে অন্তর্বর্তীকালীন হোক বা যেই সরকারই হোক, দে হ্যাভ টু টেক সাম বিজনেস ডিসিশন। এবং এখানে আমি জাস্ট অ্যাড করতে চাই মুর্তজা ভাইয়ের সাথে যে গত 8ই জানুয়ারি ইউএস টিআর এর ইউএসটিআর এর পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার, তিনি বাংলাদেশের বর্তমানে 2জন শীর্ষ রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, তিনি ডক্টর শফিক সাহেবের সাথে ভার্চুয়ালি মিট করেছিলেন 8ই জানুয়ারি, এবং একই দিনে তিনি জনাব তারেক রহমান সাহেবের সাথেও ভার্চুয়ালি মিট করেছেন। সো এই চুক্তির ব্যাপারে রাজনৈতিক দলগুলার, যারা প্রধান 2টি রাজনৈতিক দল, তাদের সম্মতি ছিল। এ কারণেই আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিটাকে গুরুত্ব দিয়েছে এবং এই চুক্তির ব্যাপারে একটা পাবলিক ডিক্লারেশন এসেছে। সো উই হ্যাভ টু টেক ইট, যেভাবে মুর্তজা ভাই বললেন, যে পজিটিভলি, এবং এটা ডেফিনেটলি একটা বড় দক্ষতা এবং আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। এন্ড ডেফিনেটলি কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, এটা যে কোনো চুক্তির মধ্যেই থাকে, এটা ক্লাসিফাইড, এটা জানার কোনো সুযোগ নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু টেক হোয়াট উই গট, এবং এটা আমাদের জন্য, আমাদের ব্যবসায়ীদের জন্য একটা বিরাট সাই অফ রিলিফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই, বাট আপনি তো আমি জানি আপনার বাংলাদেশে তাহলে আমি একটা অ্যাড করি শুধু, মুর্তজা ভাই যেটা বলেননি, হয়তো বলেছেন স্পষ্ট করে হচ্ছে যে আমরা কিন্তু ট্যারিফ ফ্রি অ্যাক্সেস পাচ্ছি ইউএস মার্কেটে গার্মেন্টস প্রোডাক্ট, যা কিনা তুলা দিয়ে, আমেরিকান তুলা দিয়ে তৈরি হবে, ট্যারিফ ফ্রি। এই চুক্তিটা, এরকম চুক্তি আছে ক্যারিবিয়ান দেশগুলির সাথে, 24টি দেশের সঙ্গে একই রকম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। আমরা প্রথমবারের মতো এই চুক্তিতে বিনা শুল্কে গার্মেন্ট প্রোডাক্টস পাঠাতে পারছি মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং দেখবেন যে সমস্ত ব্যবসায়ী কমিউনিটি এটাকে ওয়েলকাম করেছে। যেটা আমার জানার কথা মুর্তজা ভাই, এটা হচ্ছে যে কি পরিমাণ তুলা আমরা এখান থেকে ইম্পোর্ট করি, এবং আমাদের তুলার ব্যবহারের চরিত্রটা কিরকম। আমরা মূলত কি ইউএস বেসড তুলা ইম্পোর্ট করি, নাকি অন্যান্য দেশ থেকে আমরা বড় আকারে তুলা ইম্পোর্ট করি? এই আপনার যেরকম জানা, আমার জানাটাও এইরকমই ছিল। যখন এই এগ্রিমেন্টটা চলছিল, এর আগে যখন 3 ধাপে আলোচনা হলো, তখন পৃথিবী থেকে বাংলাদেশে তুলা যারা ইম্পোর্ট করে এরকম কয়েকজন ব্যবসায়ী ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন। রাইট, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা এই আলোচনার টেবিলে ছিল না, কিন্তু আলোচনায় তথ্য সরবরাহ করেছে। তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবিটা কি ছিল, যে তোমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করো, $2 বিলিয়ন ইম্পোর্ট করো, তুমি এই ট্রেড গ্যাপটা কমাও। বাংলাদেশ এগ্রি করেছে কি কারণে, যে বাংলাদেশ এই জিনিসগুলো নিজে প্রডিউস করে না, সে সারা পৃথিবী থেকে আমদানি করে, তুলাও আমদানি করে। এখন তুলার জায়গাটাতে দেখা গেল যে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে আমদানি করে। সমস্যা যে জায়গাটাতে মনে করা হচ্ছিল, এখনো যারা সমালোচনা করছেন, আপনি প্রশংসার কথা বললেন, তো অনেকে সমালোচনা করছেন যে না, ইউএস
তুলার দাম তো বেশি, এখান থেকে তুলা নিবে, সেটা দিয়ে কটন করে সেইটা দিয়ে যে পোশাকটা তৈরি হবে সেই পোশাকটা শুল্কমুক্ত ভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে। বিশাল বিশাল সুযোগ এটা একটা। এখন সমালোচনা যারা করছেন তারা বলছেন, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ ইউএসএ থেকে খুবই খুবই সামান্য পরিমাণ তুলা আমদানি করে। আমি সব ফিগারটা বলতে পারছি না এই মুহূর্তে, মনে নাই আমার, কিন্তু সারা বাংলাদেশের যে চাহিদা সেই চাহিদার খুবই সামান্য পরিমাণ তুলা ইউএসএ থেকে আমদানি করে। এইখানে সমস্যা দুটো, যে ইউএসএ থেকে যেতে একটা সময় লাগে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইউএসএ তুলার দাম বেশি, দাম একটু বেশি বিশ্ব বাজারের থেকে। তো সেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছিলাম যে তারা আমদানির ক্ষেত্রে সরকারের থেকে কিছু সহায়তা চায়, আর সেই সহায়তাটা চায় এই দাম বেশি সেই কারণে নয়, সহায়তাটা চায় যেহেতু যেতে সময় লাগে এই কারণে সহায়তাটা চায়। আর দাম বেশি এটা যেরকম সত্যি, তার চেয়ে বড় সত্যি ইউএসএ তোলার মান অনেক ভালো। তো মান আর দাম দুটি যদি একসঙ্গে করা হয় তাহলে আর এটা কোনো সমস্যা থাকে না। এবং ব্যবসায়ীরা আমাকে নিশ্চিত করেছিল, আমি সব ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিলেন আমরা অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে তুলা সেই তুলার একটা বড় অংশ আমদানি করতে পারি এবং সেটাই এই চুক্তির অংশ আছে। এবং আগামী দিনগুলোতে আমাদের পোশাক শিল্প, আমাদের ব্যবসায়ীদের যে অবস্থা আছে সেই জায়গাটা নিঃসন্দেহে একটা ইতিবাচক ফল আমরা দেখব, দৃশ্যমান ভাবে দেখব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক আমি ইউ। একটু নাম্বারটা দিয়ে আমি একটা অ্যাড করে নিই যে এই রকম সুবিধা কিন্তু ভারতের নেই। এই যে শুল্ক ছাড়া এক্সপোর্ট করার সুবিধা কিন্তু ভারত পায়নি, কিন্তু তাদের 17% হয়েছে বটে, কিন্তু এই শুল্ক মুক্ত রপ্তানি কিন্তু ভারতের নেই। এবং বাংলাদেশের যারা মূল কম্পিটিটর, সেই মূল কম্পিটিটরদেরও অনেকের এই সুবিধাটা নেই যেটা বাংলাদেশ পেয়েছে। জি জি, আমি একটু যদি যোগ করি দাহের ভাই এখানে, যে আমি ফিগারটা দিতে পারি যে বাংলাদেশ কারেন্টলি 7.5 থেকে 8.2 মিলিয়ন বেলস কটন আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে, যেটার ইউএস ডলারের মূল্য হলো অ্যাবাউট 270 মিলিয়ন। এবং বাংলাদেশে যত কটন আমদানি করা হয় এটার মানে ধরেন 10 থেকে 12%-এর মতো অলরেডি। সো এটা একেবারে কিন্তু কম না। বাংলাদেশের সবচেয়ে বেশি কটন আমদানি হয় হলো ওয়েস্ট আফ্রিকান দেশগুলো থেকে, যেটা অলমোস্ট 35 to 40%। সারপ্রাইজিংলি যে মর্তুজা ভাই যেটা বললেন যে যেটা সমস্যা সেটা হলো যে আপনার এখানে পরিবহন খরচটা বেশি, আর হলো আমেরিকান তুলার কোয়ালিটিটা খুব ভালো। এখানে তুলার কোয়ালিটিটা ডিপেন্ড করে হলো ফাইবার লেন্থের উপরে। সো আমেরিকান তুলার ফাইবার লেন্থটা বেশি হওয়ার কারণে এই কোয়ালিটির সাথে দামের একটা সম্পর্ক রয়েছে। এখন শিপিং কস্টটা খুব বেশি মুখ্য বিষয় হবে না, এই জন্য যে আমরা যদি দেখি যে বাংলাদেশ ব্রাজিল থেকেও কিন্তু প্রচুর পরিমাণ তুলা আমদানি করে এবং সেটার পরিমাণ অলমোস্ট 17 থেকে 23%। সুতরাং ব্রাজিল থেকে আপনার পরিবহন খরচ যেটা হবে আমেরিকা থেকে তার চেয়ে যে খুব বেশি হওয়া লজিক্যালি হবে এটা মনে হয় না। সুতরাং এই যে প্রণোদনাটা আমরা পাচ্ছি যে 0% টেরিফে ঢুকতে পারবে, আই থিঙ্ক ইটস এ বিগ উইন। এবং আমরা গভর্নমেন্ট যদি এই পরিবহন খরচটা কমিয়ে ফেলতে পারে তাহলে পরে ডেফিনেটলি এই কোয়ালিটি তুলা দিয়ে আমরা কোয়ালিটি ইয়ার্ন প্রডিউস করতে পারবো এবং কোয়ালিটি ফেব্রিক আমরা প্রডিউস করতে পারবো। আর এই কোয়ালিটির জায়গাতে আমি বেশি সময় নিয়ে নিচ্ছি, কোয়ালিটির জায়গাতে আরেকটি কথা বলি, যেমন গম, সয়াবিন বা অন্যান্য যে সমস্ত পণ্য আমরা এখান থেকে আমদানি করব, গমের কথা যেটা বলা হয় যে গমের দাম বেশি, হ্যাঁ গমের দাম বেশি। আমরা যদি ইউক্রেন বা পৃথিবীর অন্য যে সমস্ত দেশ থেকে গম কিনি সেটা একটু কম দামে কিনতে পারি। সেই জায়গাটিতেও প্রশ্ন, আমাদের এক্সপার্টরাই এই তথ্যটা জানাচ্ছেন যে আমেরিকান গমের এটা প্রিমিয়াম কোয়ালিটির গম, অর্থাৎ গমের মান অত্যন্ত উন্নত মানের গম। তো সুতরাং এই মান আর দামের সঙ্গে যদি আমি কম্পেয়ার করতে যাই, গম থেকে শুরু করে আমরা যা যা কিনতে চাচ্ছি কোনো কিছুই আসলে বেশি নয়। এটা আমাদের একটা দূরত্ব, একটা বড় ব্যাপার, পরিবহনের খরচ এবং সময়টা একটা বড় ব্যাপার, যেটা যে জায়গাটিতে সরকারের আরো কিছু করণীয় আছে এবং সরকার তৎপর আছে। নির্বাচনের পরে যে সরকার আসবে, বড় দুটি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের কথা হচ্ছে এবং এই জায়গাটি যেহেতু দুটি রাজনৈতিক দলের সবাই একমত এই চুক্তির ব্যাপারে, পরবর্তী সরকার ডেফিনেটলি এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসে এই দূরত্ব এবং দামের ব্যাপারটা একটা জায়গাতে নিয়ে আসতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ আপনাদেরকে। যে প্রফেসর নাকিবুর, আমি জানি আপনি বলছেন যে আপনার আরও 2-1টা টেলিভিশনে বোধহয় ইন্টারভিউ আছে বাংলাদেশের। আমি একটা প্রশ্ন করতে চাই ইলেকশন নিয়ে। এখন আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করবো। ইব্রাহিম চৌধুরী খোকন আছেন, হাসান ভাই কথা বলবেন, আপনারা সবাই পার্টিসিপেট করতে পারেন। আপনাকে একটা প্রশ্ন, আপনারা জামাতের ব্যাপারে একটা প্রশ্ন আছে, জাস্ট একটা প্রশ্ন করব যে বাংলাদেশে জামাতের কে ক্ষমতা আসবে এটা আমরা জানি না, বাট বিরোধী দল হোক সরকারি দল হোক, একটা সরকারি বিরোধী দল হলেও এক ধরনের শ্যাডো গভর্নমেন্ট বলা হয় তাদেরকে, এবং জামাতের ব্যাপারে যে কনসার্ন, একটা হচ্ছে ওমেন্স রাইট এবং আরেকটা হচ্ছে সংখ্যালঘু রাইট। এই দুটো বিষয়ে বাংলাদেশে জামাত যদি সরকারি দলে হোক আর বিরোধী দল হোক, তাদের ভূমিকাটা কি হবে, এই বিষয়ে অনেকে প্রশ্ন আছে, অনেকে জানতে চায়। একটু খোলাসা করে বলবেন বিষয়টি। জি, অনেক ধন্যবাদ। ডেফিনেটলি প্রশ্ন তো থাকতেই পারে যে কেউই যখন তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, তারা অবশ্যই দে হ্যাভ এভরি রাইট টু আস্ক এভরি কোয়েশ্চেন, এবং আমাদেরকেও পেশেন্টলি সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যদি আমাদের ইশতেহার দেখেন, আমাদের ইশতেহারে একটা বড় অংশ আমরা ডেডিকেট করেছি নারীদের ক্ষমতায়ন, নারীদের সুযোগ সুবিধা, নারীদের নিরাপত্তা, নারীদের বিভিন্ন রকম এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কিন্তু কর্মসূচি দিয়েছি। নারীদের কাজের ক্ষেত্রে আমরা অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছি। এর মধ্যে ডেফিনেটলি আমরা বলেছি যে নারীদের যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য ডে কেয়ার সেন্টার, তারপরে যদি তাদের প্রয়োজন হয় তাদেরকে কাজ থেকে 3 ঘন্টা রিলিফ দেওয়া, তারপরে প্রাইম টাইমে মেয়েদের যাতায়াতের জন্য শুধুমাত্র নারীদের ব্যবহারের জন্য যানবাহন দেওয়া, এবং গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা, যাতে করে নারীদের কোনো রকম হয়রানি হেনস্থার শিকার না হতে হয়। এছাড়াও একেবারে প্রান্তিক নারীদের জন্য আমাদের আমার আয়ের সংসার নামে আমরা একটা অ্যাপও লঞ্চ করেছি, যেখানে প্রান্তিক নারীদের তাদের স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস মুরগি পালন থেকে শুরু করে সেলাই মেশিন এবং হ্যান্ডিক্রাফটের বিভিন্ন সরঞ্জামাদি, যাতে করে তারা এম্পাওয়ার্ড হতে পারে, স্বাবলম্বী হতে পারে। সো নারীদের ব্যাপারে আমাদের ডিটেল প্রপোজাল আছে, এবং সাথে সাথে মাইনরিটির বিষয়টা এসেছে। মাইনরিটিদের জন্য আমরা, আমাদের সম্মানিত আমির বলেছেন যে এই মন্ত্রিসভায় আমাদের যথেষ্ট সংখ্যক মাইনরিটি রিপ্রেজেন্টেশন থাকবে, সবগুলো ধর্মেরই রিপ্রেজেন্টেশন থাকবে, এবং নির্বাচনে আমরা অলরেডি খুলনা 1 আসন থেকে আমাদের আমাদের সনাতনী সম্প্রদায়ের একজন প্রতিনিধি কৃষ্ণ নন্দী, তাকে আমরা নমিনেট করেছি, এবং আমরা আরো বেশ কিছু আসনে কয়েকজন আমাদের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদেরকে আমরা পছন্দ করেছিলাম, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম, কিন্তু বিভিন্ন এই বিষয়টাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে তাদের নিরাপত্তা, তাদের বিভিন্ন রকম হুমকি। ইভেন কৃষ্ণ নন্দীও তিনি পাবলিকলি বলেছেন যে ভারত থেকে তাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, যে কেন সে জামাতের টিকিটে নির্বাচন করছে। এজন্য আমরা আরো কিছু ক্যান্ডিডেটকে আমরা পাইনি, তা যদিও তাদের ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক সিদ্ধান্তে তারা আমাদের নমিনি হননি। সো আমরা চেষ্টা করছি, এবং তারপরেও যদি কারো কোনো কনসার্ন থাকে স্পেসিফিক, উই ক্যান অ্যাড্রেস ইট। আমাদের ইশতেহারে আমরা যতটুকু সম্ভব আমরা এটা ধারণ করতে চেষ্টা করেছি, কিন্তু এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, উই উইল বি হ্যাপি টু অ্যান্সার। জি, আপনার কারো কোনো প্রশ্ন আছে নাকি এই বিষয়ে? হ্যাঁ, তাহের ভাই। জি, খুব সংক্ষেপে প্রশ্ন করুন। জি হ্যাঁ, সংক্ষেপে। অনেক আলোচনা আছে। জি হ্যাঁ, জাস্ট একটা বিষয়, আপনি নারীর অংশগ্রহণ আপনাদের চ্যাপ্টার পেজ 11-এ লেখা আছে। তো টোটাল যদি সামারাইজ করি, আপনারা হচ্ছে নারীদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, রাদার দেন ইকুয়াল টু ম্যান। তো এটা কমপ্লিটলি আপনার ম্যানিফেস্টোতে খুব সুন্দরভাবে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন? ডু ইউ ফিল লাইক উইমেন আর ইকুয়াল টু ম্যান? আপনাদের টোটাল সোশ্যাল জাস্টিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইট ফিলস লাইক পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদেরকে হেল্প করা উচিত। দেখেন, আপনি আমাদের ম্যানিফেস্টোতে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে উই হ্যাভ বিন ভিকটিম অফ দ্যাট। আপনার যা খুশি তাই আপনি বলতে পারেন, কিন্তু আপনার কথা আমাদের কথা বলে চালিয়ে দেবেন না। আমরা আমাদের ম্যানিফেস্টোতে এ ধরনের কোনো কথা বলিনি।
সুতরাং আমরা যে কথা বলিনি ওই কথা আপনি ইন্টারপ্রেট করতে পারেন, আপনার স্বাধীনতা আছে, কিন্তু আমাদের এটা উদ্দেশ্য না এবং এক্সপ্লিসিটলি আমরা এটা বলিনি। সুতরাং আমরা যেটা বলিনি ওটা প্লিজ আমাদের উপরে চাপিয়ে দেবেন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমাদের অন্য বিষয়ে আলোচনা করতে হবে। থ্যাংক ইউ জনাব ডক্টর নকিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, যিনি যুক্তরাষ্ট্র বিএনপির ফাউন্ডার এবং একসময় ডাকসাইটের ছাত্রনেতা ছিলেন ছাত্রদলের। হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ ছাত্রদল। অ্যান্ড দেন আমাদের সাথে হাসান ভাই আছেন। হাসান ভাই, আপনার কাছে এখন যাবো আজকে, আপনার কাছ থেকে অনেক কথা শুনতে চাই। তারপরে ইব্রাহিম চৌধুরী কোন সাহেব, এরপরেই আমরা ওনার আমরা আগে মুজিব ভাইকে শুনি, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে তার কাছে শুনি, আমরা তো পরে মন্তব্য করব। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনি বলেন, আপনাকে মনে হচ্ছে খুব খুব এক্সাইটিং আছেন আপনি মনে হচ্ছে। আমি এক্সাইটিং, এখনো তো বোঝা যাচ্ছে না তো। হাসান ভাইয়ের কাছে তো অনেক তথ্য আছে, আমি চাচ্ছিলাম যে হাসান ভাই কিছু বলুক, বাট আমি খুবই আশাবাদী ছিলাম যে তারেক রহমানের যেভাবে ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যে সারা উনি জাগিয়েছেন, এবং বিশেষ করে ম্যাডামের মৃত্যুর পরে যেই মানুষের যে ঢল নেমেছিল সেটাকে যদি ইন্টারপ্রেট মানে সেটাকে যদি বিএনপি সঠিকভাবে কাজে লাগাতে পারতো, আমার কাছে মনে হয় যে বিএনপি আরো ভালো অবস্থানে থাকতো। যেই যেই সাপোর্ট, জনগণের ভালোবাসা, সাপোর্ট জনগণ দেখিয়েছে বিএনপি বা বিএনপির নেত্রীর উপরে বা নেতার উপরে, সেটাকে কতটা কার্যকারীভাবে তারা ইউটিলাইজ করতে পারছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। হাসান ভাই আমার থেকে এগুলির ব্যাপারে অনেক বিজ্ঞ বলতে পারবেন। তবে আমি মানে বিএনপি একটা বড় দল, তাদের সাংগঠনিক ক্ষমতা এই মুহূর্তে যে কোনো দলের থেকে বেশি, এবং রুট লেভেলে তাদের সাংগঠনিক ক্ষমতা এবং গত 17-18 বছরের স্যাক্রিফাইস সব মিলিয়ে বিএনপির একটা বিরাট সাপোর্ট থাকার কথা, এবং এটাই আমরা আশা করেছিলাম। তবে এখনকার যতগুলো আপনার পোল হচ্ছে, তাতে একটা মেজর অংশ লোক আনডিসাইডেড। এই আনডিসাইডেড জিনিসটা আমি যদি নিরপেক্ষভাবে চিন্তা করি, এটা ইন্টারপ্রিটেশনটা কি হবে, কেন আনডিসাইডেড, এত একটা মেজর সংখ্যক লোক কেন আনডিসাইডেড? তারা জামাতের পক্ষেও না, বিএনপির পক্ষেও না। তার মানে আইদার তারা ভোটে পার্টিসিপেট করবে না, অথবা তারা এমন কোনো দলকে আগে সমর্থন করতো যেই কারণে তারা এখন কমিট করতে চাচ্ছে না, অথবা এখানে নীরব অনেক আছে যারা এখন মুখ ফুটে বলতে পারছে না যে আমি বিএনপিকে দিচ্ছি বা আমি জামাতকে দিচ্ছি, কিন্তু ভিতরে ভিতরে তাদের হয়তো একটা আইডিয়া আছে তারা কাকে ভোট দিবে। এটা কেন আমি বলছি, যে ধরেন আমি কখনোই ভাবিনি যে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদল ছাড়া অন্য কোনো দল দিতে পারে। সেই জায়গাতে ছাত্রদল পুরো প্যানেলে ভীষণভাবে হেরে যায়, এবং হেরে গেছে নট বিকজ অফ ছাত্র শিবিরের সংগঠন ছাত্রদলের থেকে বড় তার জন্য না। নীরব যেই ভোটার যারা যারা কখনো কোনো জায়গায় কমিট করে নাই, কিন্তু ভোটের বাক্সে যে তারা তাদের ভোটটা করছে, সাবমিট করছে, এবং এইটার রেজাল্টটা ছাত্রদলের বিপক্ষে চলে গেছে। তো এখানে আমার একটা কনসার্ন আছে আর কি, যে একই জিনিস কি আমরা জাতীয় নির্বাচনে দেখতে পাবো কি না। আমি আশা করি না। বিএনপি এবং তারা সাংগঠনিকভাবে অত্যন্ত স্ট্রং, এবং তারেক রহমানের যেসব সভা হচ্ছে তাতে প্রচুর সাড়া জাগাচ্ছে। তারপরেও মানে সত্যিকার হতে অ্যানালাইসিস করলে আপনাকে বলতেই হবে যে বিএনপি গত 18 মাসে বিএনপির বিশেষ করে নেতৃবৃন্দ অনেকেই অনেক রকম ভুল কথা বলেছেন, কমেন্ট করেছেন, যেগুলো বিএনপির সাথেও যায় না এবং বাংলাদেশের রাজনীতির সাথেও যায় না, এবং সেটার একটা ইফেক্ট হয়তো আনফর্চুনেটলি বিএনপির উপর আসতে পারে। আমি জানি না তারা কেন বিএনপির যে রাজনীতি, খালেদা জিয়া এবং জিয়া যে রাজনীতি, সেটার না থেকে এমন এমন কথা তারা কিছু কিছু করছে, এবং অনেক কিছু আবার এআই দ্বারা জেনারেটেডও হয়েছে, অনেক কিছু প্রোপাগান্ডা হয়েছে। সেই জায়গাতে আমার কাছে মনে হয়
বিএনপির মিডিয়াতে কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে, যেটা যখন যেভাবে তারা অ্যাড্রেস করা ছিল, তারা তার অপোজিশন পার্টিকে অ্যালাউ করছে টু প্রোপাগেট লট অফ ফলস ন্যারেটিভ অথবা কনফিউজিং ন্যারেটিভ, যেটা আমার মনে হয় বিএনপিকে নানাভাবে এফেক্ট করছে। সেটা তারেক রহমান সাহেব এসে অনেকটা রিকভার করার চেষ্টা করেছেন, কিন্তু তাতেও কিছু কিছু এলাকাতে আমার মনে হয় না সেটা ওনার পার্টি বিএনপি ঠিকভাবে করতে পারছে বলে। এবং সেখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো জায়গাতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে বিএনপির এগেনস্টে। তো সেই সব মিলে তারপরে যেসব কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল নমিনেশন দিচ্ছেন, সেগুলো সব কিছু মিলে এমন একটা অবস্থা আসছে যেখানে একটা ক্লিন সুয়েপ হওয়ার কথা ছিল, যেখানে আজকে আমরা যে বসে আলোচনা করছি এই আলোচনাই হওয়ার কথা না। এইখানে আলোচনাটা আসাই উচিত হয় নাই আগে ইলেকশনের আগে 2 দিন আগে, যে বিএনপি সরকার গঠন করবে না বিএনপির বিরোধী যারা পার্টি জামাত সমর্থিত যে গোষ্ঠী তারা সরকার করবে। এই কথাটা আমি আশা করিনি এই সময় আসবে বলে। তো এই সময় যে এই কথাটা আপনি নিয়ে আসছেন এবং অন্যান্য যে কনসার্ন আছে, তাতে এটা পরিষ্কার যে না বিএনপি গোষ্ঠী না জামাত গোষ্ঠী আমার কাছে মনে হয় কেউই শিওর না 12 তারিখের রেজাল্টটা কোন দিকে যাচ্ছে। তো এটা আমি মনে করি আজকের কি অনুষ্ঠান 11টা পর্যন্ত চলবে না? মানে আপনার তো নর্মাল অনুষ্ঠান 10টা, 1 মিনিট আছে। না, আজকে লম্বা হবে অনুষ্ঠান। জি বলুন আপনি। আচ্ছা ঠিক আছে, মানে কি বলবো আমি? না আপনি বাংলাদেশের মানে আমি তো বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে বিএনপি কেন নির্বাচনে খারাপ করবে এটার একটা ব্যাখ্যা আমরা শুনে পেলাম। এটা নির্বাচনের পরের দিন যেটা আলোচনা করবেন মুজিব ভাই, সেই আলোচনাটা করে ফেললো আজকে। তো এটা তো বিএনপির রাজনীতির যে একটা দুরবস্থা, এটা এটা ব্যাখ্যার দরকার নাই। আর লতিফ সাহেবদের এমন অবস্থা হয়েছে যে জামাতকে চ্যালেঞ্জ করে কোনো প্রশ্ন করলেই ওনারা খেপে টেপে যায়। আমি খেপাইতে চাই না। জামাতে ইসলামকে আমরা চিনি, মানে জামাতে ইসলাম হঠাৎ করে উদয় হওয়া কোনো দল না। জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশ হওয়ার আগে থেকেও ছিল। তাদের রাজনীতির কোনো আদর্শ, তাদের রাজনীতির কোনো মৌলিক বিষয়গুলো চেঞ্জ করে নাই। সুতরাং তারা মানে আগের যে সমস্ত ভালো মানুষ ছিলেন এখনো আছেন, তারা ভদ্রলোক এবং তারা খুব বিনয়ের সাথে কথা বলেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কৌশল নিয়েছেন। এই কৌশলে কখনো সফল হয়েছেন, কখনো ব্যর্থ হয়েছেন। এখন এবার তারা সফল হওয়ার জন্য কিছু কৌশল নিয়েছেন। এটা কি হবে না হবে এটা আমরা দেখবো। তবে আমি এটা মনে করি যে বাংলাদেশের সব দুর্নীতিবাজরা বেহেশতে যাওয়ার জন্য এই 12 তারিখ রওনা দিয়ে দেয় নাই। বাংলাদেশের সব বাটপাররা যে আমরা কালকে থেকে বাটপারি দিব আর আমরা সব সৎ মানুষ হয়ে যাব। বাংলাদেশের সব অসৎ কেনানি সে মনে করবে না যে কালকে আমি ঘুষ বাদ দিয়া নির্বাচন, মানে এই পরের দিন থেকে আমরা সৎ মানুষের স্লোগানে দাঁড়ায় যাব। বাংলাদেশের সব ঘুষখোর পুলিশরা বলবে না যে আমি ঘুষ বাদ দিয়া জামাত ইসলাম ডাক দিচ্ছে সৎ মানুষের সাথে, আমরা সৎ মানুষের মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে কালকে সততার বাংলাদেশ করবো। এটা একটা অনেক কল্পনা। একটা রাজনৈতিক কৌশল হিসেবে মানে জামাতে ইসলাম সৎ মানুষ, সততা, চাঁদাবাজিদের বিরুদ্ধে মানে এক ধরনের নেগেটিভ গড়ে তুলছেন। এই নেগেটিভ সাধারণ মানুষের কাছে কতটা যাবে? বাংলাদেশের এই যে জরিপ আর এই যে আমার এই আশরাফুল ভাই যে অ্যাপস করবেন, এগুলো সব ঠিক আছে। এগুলো আমাদের শিক্ষিত, আমরা যে 20 ভাগ মানুষ মানে নানান ভাবে কথাবার্তা বলি, ঝগড়া করি একজন আরেকজনের, এগুলো ঝগড়ার বাইরে। আমি গ্রাম থেকে আসা মানুষ ভাই, আপনি জানেন সে না হয় তকবির দিয়ে যেদিকে যাইবো আর মিয়া ভাই বইলা দিছে ওইদিকে যাবো। এই যে জোয়ার, এটা কোন দিকে যাবে আমরা আসলে কেউ জানি না। তবে একটা উত্তেজনাপূর্ণ নির্বাচন হয়ে যাচ্ছে আমরা মনে করি। কিন্তু আজকে মানুষ জিজ্ঞেস করতেছে নির্বাচন কি ভাই হইব? এটা কেন? তার মানে কি নির্বাচন না হওয়ার ব্যাপারেও আজকে একদিন আগে সংশয় রয়েছে। এসব ব্যাপারের মধ্য দিয়ে বাংলাদেশ কোথায় যাচ্ছে আমি জানি না বলে আমার দুইজনের জন্য খারাপ লাগছে। নকিব ভাই প্রচন্ড মানে স্নায়বিক চাপের মধ্যে আছেন। আর একটা যে মুজিব ভাইয়ের কাছে আফসোস লাগতেছে, সেই 80-এর দশকের ছাত্র নেতা যাদের আমরা সময় দেখছি, তিনি হারার আগেই ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন যে কিভাবে হারলো, কেন হারলো। ধন্যবাদ। আমি হাসান ভাইয়ের কাছে কথা শুনবো। জি আমি ইব্রাহিম ভাই শুনেন, আমি কিন্তু বলি নাই যে হারছে বা হারবে। আমি বলছি যে আশা ছিল, এই ডিসকাশনে আসার কথা ছিল না আজকে। তাই এটা অবশ্য হাসান ভাই 2 দিন আগে একটু বলেছেন। এই মুজিব ভাই যেটা বলেছেন এটা হাসান ভাই কয়েকদিন আগে ওই ইঙ্গিতে একটু কথা বলেছেন। যাই হোক, হাসান ভাইয়ের কাছে এটা শুনি এখন হাসান ভাই কি মনে করেন?
আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমাদের কাছে কারো কাছে কোনো স্ফটিক পাত্র তো নাই, ক্রিস্টাল বল নাই যেটা বলবো যে ফলাফলটা কি হবে। কি আছে আমাদের কাছে? আছে জনমত জরিপ। জনমত জরিপ একটা বৈজ্ঞানিক পদ্ধতি, কেমন? এটা একটা বানানো জিনিস না, যদি এটাকে অ্যাবিউজ করা হয়। কেমন? আজকে নিউ ইয়র্কের একটি পত্রিকা পোর্টাল 8টি জরিপের একটা কম্পোজিট একটা ছবি দিয়েছে আমাদের সামনে। 8টা জরিপকে নিয়ে তার ট্র্যাজেক্টরি দেখিয়েছে, কি ছিল, কি দাঁড়িয়েছে, এবং ওরা একটা ফোরকাস্ট দিয়েছে। আমি সেই ফোরকাস্টকে প্রথমে বলছি, আমি জি। পরে ব্যাখ্যায় আসছি। তাদের ফোরকাস্ট অনুসারে বিএনপি পাবে 155 থেকে 215 সিট, 155 থেকে 215 সিট। জামাত পাবে 55 থেকে 118 সিট। ইসলামিক আন্দোলন পাবে 2 থেকে 10, রাফলি 2 ধরবো আমরা, পরের নাম্বারটা ইম্পর্টেন্ট না। ইন্ডিপেন্ডেন্ট 16 থেকে 35। এটাকে ভেঙে যদি বলি আমরা, তাহলে ওরা বলছে যে ওদের হিসাব মতে বিএনপি পাবে 185টি। এই পুরো নাম্বারটা ভেঙে ওরা বলছে বিএনপি 185, জামাত 80। 3টি ফ্যাক্টর নির্বাচনকে এদের ব্যাখ্যা অনুসারে প্রভাবিত করে। 3টি ফ্যাক্টর। এক হচ্ছে প্রথম বিএনপির বিদ্রোহী সদস্য, অলমোস্ট 90 জন বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র কম্পিট করছে, যার মধ্যে কমপক্ষে 40 জনকে বলা হচ্ছে হাইলি কম্পিটিটিভ। কেমন? তার মানে যেখানে বিএনপি আছে সেখানে বিএনপি বিরুদ্ধেও বিএনপি আছে, ফলে বিএনপিকে ফাইট করতে হচ্ছে বিএনপি বিরুদ্ধে। ফলে যেটা ঘটবে এই চিত্র অনুসারে, মূল নাম্বারটা কমে আসবে। যদিও ভাবা হচ্ছে যে আলটিমেটলি এই 40 জন বা 45 জন যদি জিতে আসেন, তাহলে আলটিমেটলি জয়েন করবে বিএনপির সাথেই, ফলে বিএনপি নাম্বারটা হয়তো বেড়ে যাবে। মজা যেটা হচ্ছে তা হচ্ছে যে এই যে ডিসক্রিপেন্সি আমাদের জনমত জরিপে, আপনারা দেখেছেন এর আগে একটি জনমত জরিপে দেখতে পেয়েছি আমরা, বিএনপি 35%, জামাত 34%। সেটি এখন যে নতুন সর্বশেষ যে জনমত জরিপ দেখতে পাচ্ছি আমরা, তাতে বিএনপি 52%, জামাত 31%। সিগনিফিক্যান্ট গেইন তারা করেছে জামাত, কোনো সন্দেহ নেই যে আমাদের যেখানে ভোট খুবই সামান্য ছিল সিঙ্গেল ডিজিটে, সেখান থেকে তারা 31% গেইন করেছে। 3টি ফ্যাক্টর বললাম। প্রথম ফ্যাক্টর হচ্ছে গিয়ে বিএনপির রেবেল, বিদ্রোহী বা স্বতন্ত্র গোষ্ঠী। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট, যেটা একটু আগে মুজিব ভাইয়া বললেন, প্রায় 17% ভোট হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট এই জরিপ অনুসারে। এক্সাক্ট নাম্বার জানি না আমরা, বাট রাফলি এখনো 17% মানুষ ঠিক করেনি কাকে ভোট দেবে। সো এটা বিগ ফ্যাক্টর হবে। আলটিমেটলি এদের ভোট দ্বারা চূড়ান্ত ফলাফল পাবো আমরা। 2 আর থার্ড হচ্ছে ইউথ ভোটটা। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এ নিয়ে আগে বলেছি, আমি আবারও বলি, আমি বাংলাদেশের তরুণদের মধ্যে জামাতের পক্ষে এক ধরনের ঝোঁক দেখতে পাচ্ছি আমরা। কেন ব্যাখ্যা করেছি আমরা, আমি আবার ব্যাখ্যাটা করি। তা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলিতে যেই নির্বাচনের প্রক্রিয়া দেখতে পাচ্ছি আমরা, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা পূর্বের 2 দলকে, ছাত্রদলকে, ছাত্রলীগকে প্রত্যাখ্যান করেছে। কারণটা কি? তারা অ্যাবিউজ দেখেছে, তারা হলের ভেতরে দেখেছে তারা কিভাবে হল দখল করে বসে আছে। ফলে ছেলেরা এবং মেয়েরা, নারী এবং পুরুষ সবাই প্রত্যাখ্যান করে ভোট দিয়েছে শিবিরকে। কিন্তু এটাই যে আলটিমেটলি ন্যাশনাল রিফ্লেকশন, তা নাও হতে পারে। যদিও এই যে জরিপের কথা বললাম আমি, তাতে তারা বলছে যে ইউথদের একটা সিগনিফিক্যান্ট অংশ ভোট দিতে পারে জামাতকে। এখন শেষমেশ কি দাঁড়াচ্ছে ব্যাপারটা আলটিমেটলি, তা হচ্ছে যে যদি এই জরিপ, এই জনমত জরিপ সঠিক হয়, তাহলে বিএনপি খুব কম ব্যবধানে দুর্বল সরকার গঠন করবে। 155 মানে লিটারালি 5 জন, আমাদের কংগ্রেসের মতো 5 জন দল চেঞ্জ করলেই সরকার পড়ে যাবে, এই একটা পসিবিলিটি আছে। কেমন? বিএনপি খুব কম সদস্য নিয়ে সরকার গঠন করবে। এগেইন আমি বলছি এই জনমত জরিপ অনুসারে রাফলি 155। আচ্ছা, এই যে জরিপ, তাতে বলা হচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্টরা আলটিমেটলি এই 40 জন সদস্য, 40-45 জন হোয়াট এভার, 90 জনের মধ্যে জিতে আসে, এবং তারা যদি বিএনপির সঙ্গে যুক্ত হয়, তাতে বিএনপি শক্তিশালী হবে। থার্ড বলছে তারা যে এই মুহূর্তে জনমত জরিপের ভিত্তিতে তারা বলছে জামাতের পক্ষে সরকার গঠনের সম্ভাবনা মাত্র 10%, অনলি 10% পসিবিলিটি জামাতের জন্য সরকার গঠন করবার। এখন চ্যালেঞ্জেসগুলি কি, আমি শেষ করছি আমি। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে
ভয় হচ্ছে কোথায়? নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা। আমরা জানি ঢাকা শহরে আশেপাশে অনেক সার্ভেলেন্স ক্যামেরা বসানো হচ্ছে, পুলিশ যাচ্ছে, কিন্তু শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে কি পরিমাণ নিরাপত্তা থাকবে আমরা জানি না। এটা প্রধান ভয়। আমাদের সংস্কৃতি কি? ভোট চুরি। আমাদের সংস্কৃতি কি? বুথ দখল করা। এই ঘটনা যে ঘটবে না তার কিন্তু কোনোই কারণ নেই। এমন অভিযোগটা এসছে দুই দল থেকে, বিএনপিও করছে, জামাতও করছে, যে প্রশাসনের একটা বড় অংশ কোনো একটা দলকে সমর্থন করছে। বিএনপি বলছে জামাতকে, জামাত বলছে বিএনপিকে। এবং ক্লিয়ারলি যদি এই অভিযোগগুলো সত্য হয়, দুজনই করছে, ফলে প্রবাবলি প্রশাসনের একটা অংশ নির্বাচনের দিনে পক্ষপাতমূলক ব্যবহার করতেও পারে। যদি তা ঘটে সেক্ষেত্রে নির্বাচনটা পক্ষপাত দুষ্ট হবে এবং আমাদের প্রত্যাশা দূর মিটবে না। ফাইনাল থট হচ্ছে আমি মনে করি হোয়াট এভার দ্য রেজাল্টস আর, যেই পরিবর্তনই আসুক নির্বাচনে, যেই জিতুক না কেন, এই নির্বাচনটা একটা আমাদের ইতিহাসে একটা ওয়াটারশেড মুভমেন্ট। একাধিক কারণে ভুলে যাবেন না যে নির্বাচনের পাশাপাশি আমরা গণভোটও করছি। আমরা এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বড় রকমের পরিবর্তন ঘটবে, বড় রকমের পরিবর্তন ঘটবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। এবং যদি এই পরিবর্তনের 10% অর্জন করতে পারি, আমি লিটারেলি বুঝি মাত্র 10% আমরা অর্জন করতে পারি, আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র একটা শক্ত অবস্থানের দিকে এগিয়ে যাবে। আমি খুব হোপফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লাস্ট একটা প্রশ্ন, যদি 30 সেকেন্ড সবাই, হাসান ভাই আপনার কাছ থেকে শুরু করি, যে আওয়ামী লীগের তো আপনি জানেন একটা বিশাল ভোট ব্যাংক আছে, রাইট? যদিও যারা পালিয়ে গেছে তারা তো পালিয়ে গেছে, তাদের ভোট কার দিকে যাবে? আপনি জাস্ট কোন দিকে যাবে? আন্দাজি কথা না বললে জনমত জরিপ থেকে বলি। আমরা জনমত জরিপ থেকে জানি কি আমরা, যে জরিপ বলছে যে স্পেসিফিক্যালি প্রশ্ন করা হচ্ছে কাকে ভোট দেবে, 48% বলা হচ্ছে আওয়ামী লীগ ভোট দেবে বিএনপিকে। এই জরিপ অনুযায়ী 48%, 29% জামাতকে ভোট দেবে। কেমন এই ছবিটা আমরা জানি। যদি কিন্তু আরো বেশি সিগনিফিকেন্ট হচ্ছে যে একটা বড় অংশ হয়তো বা ভোট দিতে যাবে না। কেমন আওয়ামী লীগের ক্যাম্পেইন এই মুহূর্তে কি? নো ভোট নো ভোট, তাই তো? তারা চায় না নির্বাচনটা বৈধ হোক। যদি সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল ভোট না দিতে যায়, তাতে লাভ কার? ক্লিয়ারলি লাভ তাতে জামাতের। কারণ বিএনপি যে ভোটটা পেত সেই ভোটটা তারা পাচ্ছে না। অন্যদিকে জামাতি ভোটটা কখনই পেত না। ফলে এই ভোট যদি না হয় তাতে বিএনপির জামাতের জন্য লাভজনক। থ্যাংক ইউ। ইব্রাহিম খোকন। আমি দ্রুত বলতেছি, আমার কাছে মানে এই জরিপ টরিপ এগুলো বুদ্ধিজীবীদের কাজ। আমার কাছে হইলো সাধারণ মানুষ হলো, আমার গ্রামে আমি ফোন দিছিলাম, এলে সারা জীবন আওয়ামী লীগের লোক, আমি একা ওখানে বামপন্থী রাজনীতি করতাম। আমার মানে আমি একবার আমার কেন্দ্রে 3টা ভোট পাইছিলাম, আর বাকি সব সময় মানে আওয়ামী লীগ ভোট পায়। এবার তারা বলছে যে আওয়ামী লীগের লোকজন কি ব্যাপার, যে আমরা এই জুলাই পরিবর্তনের পরে যত মামলা হয়েছে আমাদের এলাকার, এই বিএনপির লোকজন আমাদের মামলা দিছে, তাহলে তোমরা কি ভোট দিতে চাইও না? এটা একটা কথা হইলো নাকি ভোট দিতে যাবো না? আমরা এই জামাতের লোকরা দিব, এরা সৎ মানুষ। আমরা তুমি চুরি করো গরু আর তুমি আমার ওই ঘুষ খাও, তো তুমি সৎ মানুষের কয় না, তারপরে সৎ মানুষ দেশ শাসন করো। সুতরাং আমি মনে করি এটার উত্তর হচ্ছে যে আমি মনে করি প্রত্যেক এলাকা ভিত্তিতে জামাতের লোকজন কিভাবে তার প্রার্থী সেট করছে, অনেক জায়গায় বিএনপিতে ভালো প্রার্থী তার পক্ষে ভোট দেবে আওয়ামী লীগের যে সমস্ত লোক, এবং উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী লীগের যারা একদম কোর কমিটির মেম্বার তারা বুটে না যাওয়ার চেষ্টা করবে। এটাই আমার উত্তর। জি, থ্যাংক ইউ। মুজিব ভাই। আমার মনে হয় তাই। উনি ইব্রাহিম ভাই যেটা বললেন, আমার মনে হয় এইটি হওয়ার সম্ভাবনা বেশি। তারপরেও আওয়ামী লীগের পক্ষে স্বাধীনতা বিরোধী পক্ষকে ভোট দেওয়া, এটা তাহলে আওয়ামী লীগের গত 53 বছরের রাজনীতির পরিপন্থী হয়ে যায়। তো সেই জায়গাতে আওয়ামী লীগের কর্মীরা, আওয়ামী লীগের সমর্থকরা এই বিষটা গিলে জামাতকে ভোট দিতে যাবে কি না, আই ডাউট। সেই জায়গাতে তারা হয়তো নীরব থাকবে, নতুবা ক্যান্ডিডেট ভালো দেখে ভোট দিবে। যদি বিএনপি ক্যান্ডিডেট ভালো হয় উৎসাহ নিয়ে ভোট দিবে। আর কিছু কিছু জায়গায় হয়তো বিএনপির থ্রুতে হয়তো সামহাও বিএনপিকে ভোট দিবে। যদিও আপনি যেটা বললেন এরকম কেস টেস এগুলো হয়েছে, উইথ ইজ ট্রু, কিন্তু এটা তো ধরেন 17 বছর তো আওয়ামী লীগও বহু কেস করছে বিএনপির ইয়েতে। থ্যাংক ইউ সো মাচ। এবং বিএনপি এই আন্দোলনের পরে আওয়ামী লীগের লোকগুলো কার শেল্টারে ছিল? বিএনপি শেল্টারই ছিল। সুতরাং সেখানে নিশ্চয়ই ভিতরে সেই একটা রেসপেক্ট বা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অথবা দে ফেল্ট মোর নিরাপত্তা বোধ করছে বিএনপির কাছেই, আমাদের বাসাতে যে তারা উঠে নাই।
তো সেই অর্থে আমি বলবো যে তারপরেও বিএনপির কাছেই ভোট বেশি যাওয়া উচিত আওয়ামী লীগের, রাজনৈতিকভাবে যদি আপনি চিন্তা করেন। থ্যাংক ইউ। প্রফেসর নাকিবুর রহমান, আপনারা কি আওয়ামী লীগের বুটকে নেবেন? না, আমি বিষয়গুলা আমি এভাবে দেখি যে আহ, যখন একটা বাইনারি পলিটিক্স হয়, যখন একটা মানে দ্বিদল ভিত্তিক একটা সোসাইটি থাকে, জি, তখন আহ, এই দল দুইটা, বড় দুইটা দল, সেই বাইনারি চয়েসের মধ্যে যত ভোট পায়, এই ভোটটা এই দলের কপিরাইটেড প্রপার্টি না। আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টিকে যারা ভোট দেয় তারা সবাই ডেমোক্রেট না, আবার রিপাবলিকান পার্টিকে যারা ভোট দেয় তারা সবাই রিপাবলিকান পার্টির না। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা হিস্টোরিক্যালি বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি ছিল, বাইনারি চয়েস ছিল মানুষের। অনেক মানুষ বিএনপিকে ভোট দিত আওয়ামী লীগকে অপছন্দ করে, অনেক মানুষ আওয়ামী লীগকে ভোট দিত বিএনপিকে অপছন্দ করে। এর মানে এটা না যে এই ভোটাররা এই দলগুলার দলদাস। সো এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, আয়নাঘর করেছে, এবং সর্বশেষ জুলাইতে যে একেবারে শিশুদেরকে হত্যা করেছে, এটা তো বাংলাদেশের মানুষ নিজের চোখে দেখেছে। এটা দেখার পর অনেক আওয়ামী লীগের ভোটারেরই কনসিয়াসনেসের পরিবর্তন হয়েছে। তো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বিএনপি কিংবা আওয়ামী লীগ ইতিপূর্বে যে 35% 40% ভোট পেয়েছে, এটা এদের পৈতৃক সম্পত্তি না। ইট উইল বি হোল ডিফারেন্ট ইকুয়েশন, কারণ 4 কোটি ভোটার জীবনে কোনোদিন ভোট দেয় নাই। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই জি, বিশাল ভোটের কথা আমরা বলছি, এটা কারো প্রপার্টি না। থার্ড থিং থ্যাংক যেটা ইউ। বলবো যে আমি 1 মিনিটে শেষ করছি। মুজিব ভাইকে ধন্যবাদ দিব যে উনি বলেছেন যে আওয়ামী লীগের অনেক নেতা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করেছে, যদিও মুজিব ভাই খুবই আমি এই জন্য মুজিব ভাইকে পছন্দ করি যে মানে একেবারে সিনসিয়ারলি সবকিছু বলে ফেলেন। থ্যাংক ইউ মুজিব ভাই। কিন্তু বিষয়টা হলো যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা বিএনপির শেল্টারে ছিল, এদের কিন্তু অনেকেই দেশ থেকে চলে গেছে, এরা কিন্তু বাংলাদেশে নেই। সাধারণ জনগণ, যেটা ইব্রাহিম ভাই বললেন যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো, কোনো অন্যায় করে নাই, এদের নামে মামলা দেয়া হয়েছে, এবং এটা অধিকাংশ জায়গায় এটা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দিয়েছে, এবং এই মামলা থেকে নাম উঠানোর জন্য বিশাল চাঁদাবাজি করেছে। তো এই লোকগুলা কেন বিএনপিকে ভোট দেবে? মানে এদের তো মানে আমার জামাতে তাদের ভোট নেওয়া তো বিষয় না। বিষয়টা হলো যে এই যে গত 1.5 বছরে মুজিব ভাই এর আগের বার যেটা বললেন যে বিএনপি তো 280টা সিটে জিতে নির্বাচিত হওয়ার কথা, ফাঁকা মাঠে গোল দেওয়ার কথা, কেন আজকে নির্বাচনটা কম্পিটিটিভ হচ্ছে? যারা জামাতকে ভোট দেওয়ার কথা বলছে এদের মধ্যে একটা বিরাট অংশের মানুষ জামাতের রাজনীতির সাথে একমত না, কিন্তু বিএনপি কে তারা পছন্দ করছে না। আমার সাথে আমার কাছে তো মানুষ টেক্সট পাঠায়, আপনি যাদেরকে ফেসবুকে দেখবেন যে বিএনপির পক্ষে জান দিয়ে লেখালেখি করতেছে, এরা আমাকে টেক্সট পাঠাচ্ছে, ভাই ভোটটা কিন্তু দাঁড়িপাল্লায় দিব। কারণ কি? কারণ এরা নিজেরাও বিএনপির চাঁদাবাজির শিকার হয়েছে, বিএনপির অনেক সমর্থক কর্মী। সুতরাং শুধু আওয়ামী লীগের সমর্থক না, অনেক বিএনপির সমর্থকও জামাতকে ভালোবেসে বিএনপিকে ভোট দেবে না। বিএনপির এই গত 1.5 বছরের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে যে এদেরকে ভোট দিলে তো আমার 12টা বাজায় দিবে। এই কারণে অনেক ক্ষেত্রে স্থানীয় ক্যান্ডিডেটের পারফরমেন্স, তাদের যোগ্যতা এবং স্থানীয়ভাবে কার কাছ থেকে কম অত্যাচারিত হয়েছে, এই বিষয়গুলোর উপরে ভোট ডিপেন্ড করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আশরাফ, আপনার তো আর কিছু বলার নেই। আমি একটু আমাদের সাহাব ভাই আছেন, একটু 1 মিনিট ওনার বক্তব্য শুনবো। জি, আপনার কিছু বলার আছে? বললে খুব সংক্ষেপে বলতে হবে, 30 সেকেন্ড। রাহাব ভাই বলেন 12টা তো বাজে যেতেছে, শুনতে পাচ্ছি সাহাব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? এমনিও বাজতেছে 12টা, তেমনিও বাজবে 12টা, তাড়াতাড়ি বলার কথা। সাহাব ভাইকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে, আমার মনে হয় যে আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করি। পরশুদিন আমরা একদম লাগাতার প্রোগ্রাম করব বাংলাদেশ নির্বাচনকে একদম সর্বশেষ আপডেট অ্যান্ড কিভাবে সর্বশেষ খবর দেওয়া যায়। আমাদের প্রবাসে যারা আছেন, যারা গভীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা করবেন যে বাংলাদেশের খবর জানার জন্য, সেই খবর আপনাদের সামনে যেভাবে দেওয়া যায় সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং পরশু দিনের জন্য আপনারও অনেক প্রিপারেশন, এবং আগে একটু ঘুমিয়ে নেবেন ভালো করে, যাতে ওই দিন একটু বেশি সার্ভিস আমরা পেতে পারি আপনার কাছ থেকে।
ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকেও অনেক ধন্যবাদ। ডক্টর প্রফেসর নকিবুর রহমান, আপনার নাম আজকে দেখতে পেয়েছি, কোন এক কাগজ লিখছে আপনি নাকি জামাত ক্ষমতা গেলে পররাষ্ট্রমন্ত্রী হবেন। সো আমি আজকে বিভিন্ন কাগজ বিভিন্ন ধরনের, আর ফেসবুক তো সোশ্যাল মিডিয়া তো কোনো বিভিন্ন জায়গাকে মন্ত্রী বানাচ্ছে, কাউকে বিভিন্নভাবে পদপদবি দিচ্ছে। ডক্টর মুজিব হলে আপনাকে বন্ধ অনেক হয় না, হলে বন্ধ হয় না। জি। আমাদের চেনা একজন লোক পেলাম আমরা, যার মাঝে মধ্যে যার কাছে ভিসা টিচার জন্য রিকোয়েস্ট করতে পারবো। রাইট রাইট। দেশে যাইতে তখন তো ওই যে নো ভিসা সিল এখন লাগে, এখন নতুন যদি আবার আরো কোনো পদ্ধতি আরোপ টারোপ হয়, এটা তো আমাদের একটা পরিচিত লোক আছে, এটা বলা যাবে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা আসল ভাই, হ্যাঁ। রাইট। থ্যাংক ইউ মুজিব ভাই, থ্যাংক ইউ আশরাফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।